তো হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু সার্টলার। এবং যারা নতুন আছো তাদেরকে জানানো হচ্ছে যে আমরা প্রিভিয়াস ইয়ারে আসা এনটিপিসি গ্রুপ ডি তে যে সকল ভালো বা গুড পিওয়াইকিউস গুলো রয়েছে ম্যাথ এবং রিজনিং স্পেশালি, সেগুলোকে এখানে ডিল করছি। ঠিক আছে, এবং শুধু ডিল করছি না, সেগুলোর ফুললি পোস্টমর্টম করছি এবং তা থেকে এক্সপেক্টেড যত কনসেপ্ট হতে পারে বা যত কোশ্চেন তৈরি হতে পারে সেই জিনিসটা আমি এখানে তোমাদের জানানোর চেষ্টা করছি। ঠিক আছে, তো আশা করি যারা নতুন দেখছো ক্লাসটা তাদের সুবিধা হবে, এবং যারা পুরনো আসো তারা তো অলরেডি বুঝতেই পারছো ক্লাসগুলোর লেভেল কোথায় যাচ্ছে বা কিভাবে ক্লাসগুলো তৈরি হচ্ছে। ঠিক আছে, তো নতুনদের উদ্দেশ্যে জানানো যে ক্লাসগুলো দেখো, তোমাদের ভালো লাগবে। এনটিপিসি এবং গ্রুপ ডিতে আসা পিওয়াইকিউ গুলো এখানে ডিসকাস করা হচ্ছে। ঠিক আছে, শুধু ডিসকাস নয়, ফুললি পোস্টমর্টম করা হচ্ছে সেই পিওয়াইকিউ গুলো। ঠিক আছে, চলো আর বেশি কথা না বাড়িয়ে ক্লাস স্টার্ট করা যাক। ফার্স্ট কোশ্চেন কি আছে আমাদের? এই ফার্স্টের দিকে একটা ভালো কোশ্চেন মনে হচ্ছে, জিওমেট্রি থেকে আসবে এটা আমাদের। ঠিক আছে, জিওমেট্রি থেকে আসবে। মানে আমরা এখানে জিওমেট্রি ট্রিগোনোমেট্রি যেই সাবজেক্ট মানে যেই পোর্শনই হোক না কেন আমাদের ম্যাথে, কোনোটা ছাড়বো না। ঠিক আছে, সে জিওমেট্রি কঠিন হয় জিওমেট্রি ছেড়ে দেবো, ট্রিগোনোমেট্রি কঠিন হয় ট্রিগোনোমেট্রি ছেড়ে দেবো না ভাই। যা পাবো একদম ছাড় চামড়া ছাড়ি হলো সেই কোশ্চেন। যাও কি বলেছে ইন দ্যাট ফিগার, চলো ফিগারটাকে আগে এখানে সুবিধা হবে। এই ফিগারটা দেখে আমি বুঝতে পারছি কি উত্তর হওয়া উচিত, কারণ এই ফিগারটা আমাদের জিওমেট্রি যারা খুব ভালো করে করেছে তাদের জানা থাকে। এটাকে বলে কেচি ফিগার। হুম, ঠিক আছে, যাই হোক আমি বলছি আস্তে আস্তে। এ বি সি, আর এটা হলো আমাদের ডি। একটু বড় হয়ে যাও কেন? হ্যাঁ, এ বি সি, আর এটা আমাদের D। ঠিক আছে, চলো দেখো কি বলছে এইখানটাতে। বলছে গিভেন ফিগার এ বি ডি, এটা মনে রাখবে, এটা হলো কোন কোন সিম্বল এ বি ডি। এ বি ডি, এই কোন সিম্বলটার মানেই হলো তোমার এই মাঝেরটাকে বোঝায়। ঠিক আছে, কোন সিম্বল মানে কোনটাকে বোঝায়, কোন সিম্বল মানে বোঝায় অলওয়েজ তিনটে করে তিনটে করে কোয়ান্টিটি লেখা থাকবে বা যাই লেখা থাকুক, এই মাঝেরটাকে অলওয়েজ বোঝাবে কোনটা মানে। বোঝা গেছে? তাহলে এটা কোন কোণের কোনা কোন কোণের কথা বলা হচ্ছে? এটা বি কোণের কথা বলা হচ্ছে। বি কোণ তাহলে আলটিমেটলি কত? এখানে 55 ডিগ্রি বলে দিয়েছে আমাদের বইতে। যা বলবে আমরা জিওমেট্রিতে আমাদের একটাই ফান্ডা, আমরা ফিগার ড্র করবো, সেটাকে আঁকবো, আমাদের যদি রেজাল্ট মনে পড়ে করবো, না হলে ছেড়ে দিয়ে বেরিয়ে যাবো, কোনো এক্সট্রা কিছু হওয়ার দরকার নেই। তারপরে দেখো কি বলেছে, এসিডি। এসিডি মানে সিকোনের কথা বলছে। সিকোন দেখো তো আমাদের কত আছে, সিকোন আছে আমাদের 30 ডিগ্রি। এটা আমাদের কত আছে? 30 ডিগ্রি। এটা আছে আমাদের 30 ডিগ্রি। এবং বলেছে বিএসসি ওয়াই, হয়ে গেল বিএসসি, যে বিএসসি, বিএসসি এইটা বলেছে আমাদের ওয়াই ডিগ্রি। ঠিক আছে, তারপরে দেখো কি বলেছে, পিডিসি, এই যে বিডিসি, এই বিডিসি এই কোনটার কথা বলছে, বিডিসি কত আছে আমাদের? এক্স ডিগ্রি। ঠিক আছে, তাহলে আমাদের চেয়েছে এক্স মাইনাস ওয়াই কত, এক্স মাইনাস ওয়াই আমাদের ফাইন করতে বলেছে। ঠিক আছে, চলো এবার একটা জিনিস আমি তোমাদের এখান থেকে দেখাচ্ছি, ভালো করে দেখে নাও। এই ফিগারটাকে আমাদের জিওমেট্রিতে বলা হয় ক্যাচি ফিগার। ঠিক আছে, কি বলা হয় এটাকে? ক্যাচি ফিগার। এবার এইটা ধরো তোমার এ থাকলো, এটা তোমার যদি বি থাকে, এটা যদি তোমার সি থাকলো ধরো বললাম, আর এটা যদি তোমার ধরো এক্স থাকে, তাহলে এই জিনিসটাকে আমরা খুব সুন্দর করে রিপ্রেজেন্ট করতে পারি কি দিয়ে? তোমাদের কারো জানা আছে? জানা থাকলে বলো, না জানা থাকলে আমি দেখিয়ে দিচ্ছি, ঠিকঠাক ভাবে শুধু মনে রাখবে আর কিচ্ছু লাগবে না। তাহলে এই এক্সটাকে, বলো তো এক্সটাকে আমরা কি করে লিখতে পারি? এক্সটাকে আমরা লিখতে পারি কি, এক্স সমান সমান, বা এক্স সমান, এটাকে সমান সমান না, এটাকে সমান বলে, কিন্তু সমান সমান বলতে ভালো লাগে, ছোটবেলা থেকে বলছি। এটাকে লিখতে হয় এরকম ভাবে, বা এটাকে এক্সটাকে আমরা লিখতে পারি এ প্লাস বি প্লাস, এ প্লাস বি প্লাস সি। বোঝা গেছে জিনিসটা? মানে সরি, মানে এক্স, এক্স বলতে এই জায়গাটাকে বোঝাচ্ছে, ভালো করে দেখবে। এক্স বলতে তোমার বোঝাচ্ছে এই কোণটাকে, এই কোণটা তোমার যা হবে, তোমার এই তিনটা কোণের যোগফলের সমান হবে। বোঝা গেছে? এই তিনটা কোণের যোগফল, তিনটা কোণের যোগফলের সমান হবে কোণটা তোমার এক্স কোণ। এই জিনিসটা এখানে লিখলাম জাস্ট। আই থিঙ্ক ক্লিয়ার। চলো আরো একটা হয় রেজাল্ট এখান থেকে জিওমেট্রি থেকে মনে রাখবে, আরো একটা টাইপের কেচি ফিগার হয়, এটাকে আমরা কেচি ফিগার নামে চিনি। এটা দেখো, জিওমেট্রি কিন্তু অল অ্যাবাউট আমাদের থিওরেমস। যদি থিওরেমস মনে থাকে তুমি রাজা ভাই, না মনে থাকলে তোমার কোনো ভ্যালু নাই, তুমি জিরো। ঠিক আছে, তো আমি চেষ্টা করবো যত এনটিপিসিতে এই জিওমেট্রি থেকে এসছে সবগুলো এখানে করে দেওয়ার। তোমাদের আই থিঙ্ক কোশ্চেনে রিপিট হবে। এবার যদি সিজিএল লেভেলে করতে চাও আমাকে কমেন্ট করো, আমি সেই অনুযায়ী ভেবেচিন্তে দেখবো। এটা দেখো এরকম থাকলো, তাহলে এটাকে আমরা এরকম ভাবে লিখতে পারি যে এক্স সমান সমান এ প্লাস বি। বোঝা গেছে? আই থিঙ্ক ক্লিয়ার। ইজ দেয়ার এনি ডাউট?
আই থিঙ্ক ডাউট থাকা উচিত না। তাহলে এই দুটো হলো আমাদের থিওরেমস। থিওরেমস না রেজাল্ট ভাবো। তো থিওরেমস থিওরেমস বড় বড় শব্দ ভালো লাগে না শুনতে। এবার ভাবো নর্মাল আমাদের রেজাল্ট, যে এই দুটো ফিগার থাকলে পরে এই জিনিসটা আমাদের এখানে অ্যাপ্লিকেবল হবে। ঠিক আছে, চল এবার ফিরে আসি আমরা। তাহলে কি বুঝলাম? এক্স সময় আমরা কি লিখতে পারি? এখানে 50 সরি 55 রয়েছে, 55 প্লাস এদিকে কত আমাদের 30 প্লাস এদিকে আমাদের কত হবে উপরে ওয়াই রয়েছে দেখো। প্রত্যেকটা আমাদের সমান হবে এক্স এর সাথে, প্রত্যেকটার যোগফল। তাহলে এক্সটাকে এই পাশে রাখো, ওয়াইটাকে এই পাশে নিয়ে আসলে মাইনাস ওয়াই হয়ে গেল। আর এই পাশে দেখো রয়েছে 50 60 70 80 85। বুঝা গেছে? এটা আমাদের উত্তর। আর কেউ আবার এই 30 আর 50 বিয়োগ করে 15 মেরে দিও না, গল্প হয়ে যাবে তা বলে দিলাম, ঠিক আছে? অনেকে আবার এরকম করে, থিওরেম টিওরেম জানে না, মানে জানা থাকে না, ভুলভাল মেরে দেয়। ভাই তুমি করবে না, তুমি আমার কাছ থেকে পড়ছো, একদম অথেন্টিক জিনিস করে আসতে হবে তোমার। ঠিক আছে, এই দুটো জিনিস এখান থেকে জাস্ট মনে রাখবে, এই দুটো জিনিস। ঠিক আছে, আর কিচ্ছু লাগবে না। হুম, ঠিক আছে, ঠিক আছে, মুছে দিই। আরে ভাই রে ভাই, পুরো মুছে গেল, কি অবস্থা! পুরো মুছে গেল রে। এটা যদি তোমার এক্স হয়, এটা তোমার যদি এ হয়, এটা যদি বি হয়, সেইভাবে যোগফলের সাথে সমান। যাই হোক, আদা ছেড়খানি করে লাভ নেই, আবার মুছে গেলে চাপিয়ে। চলো, তারপরে কি বলছে? দা ডাইমেনশনস অফ আ রুম আর এত এত। ডাইমেনশনস অফ আ রুম, যখনই তোমাকে এই রুম শব্দটা আসবে না, বা তোমাকে বলবে একটা ঘর, তখনই তোমার কোন জিনিসটা নিয়ে ভাবতে হয় বলো তো? যেমন রেক্টাঙ্গেলের কথা বলছে। রেক্টাঙ্গেল মানে কি? রেক্টাঙ্গেল তো না, রেক্টাঙ্গেলের রেক্টাঙ্গেল তো আমাদের 2D ভার্সন, রেক্টাঙ্গেলের আমাদের 3D ভার্সনটার কথা ভাবতে হবে। মানে আমাদের কি, ওয়েট, এটাকে বলা হয় আমাদের আয়ত ঘনক। রেক্টাঙ্গেল মানে আমাদের আয়তক্ষেত্র, আর এটাকে বলা হয় আমাদের আয়তঘনক। মানে এটাই তো আমাদের ঘর, ছোটবেলায় ঘর আঁকতাম না, কিভাবে যেন আঁকতাম ভুলে গেছি। ওকে, এরকম না এরকম দিয়ে কিভাবে যেন আঁকতাম, মানে রাস্তা থাকতো এরকম দরজা হতো। যাই হোক, ওইখানে আছে। তাহলে আমাদের ঘর পেলে পরে আমাদের কি মাথায় আনতে হবে? আমাদের রেক্টাঙ্গেল। তো রেক্টাঙ্গেল তো না, আমাদের আয়তঘনক, ঠিক আছে? বা কিউবয়েড, এটাই কিউবয়েড বলে ইংলিশে। কিউবয়েড, সি ইউ ডি লিখলাম, কিউবয়েড। আর এখানে বাংলা লিখেছি ঘনক, আয়ত, আয়ত ঘনক। অঘন লিখলাম, ঘন। ঠিক আছে, কিউবয়েড আর আমাদের আয়তঘনক। তারপরে দেখো কি বলছে, দ্য ডাইমেনশনস অফ আ রুম এত এত এত, দেন হাউ মেনি কিউবয়েড সাইজ এত 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 ক্যান বি প্লেসড ইন সেম রুম। মানে তোমার পুরো একটা ঘর আছে, ঘরের মধ্যে তুমি ধরো এরকম ছোট ছোট মাপের আরো কিউবয়েড নিয়ে তুমি এই জায়গাটা রাখতে চাইছো। ঠিক আছে, তাহলে বলেছে তোমার কতটা করে জায়গা খাবে, সেই জিনিসটা আমাদের বলেছে। বা কতগুলি জায়গা খাবে তো না, কতগুলি কিউবয়েড তুমি এরকম ভাবে সাজিয়ে রাখতে পারবে এই ঘরটার মধ্যে, মানে পুরোপুরি 3D ভার্সন। সেটা আমাদের এখান থেকে জানতে চাইছে। চলো বার করবো, জানতে চাই কি করে বার করবো, দেখি আস্তে আস্তে। চলো, এবার দেখো, যখনই এরকম আমাদের ফিগার আসবেন, এবং ফিগার ফিগার না সরি ভুল বলছি একটু, যখনই আমাদের এরকম টাইপের একটা ব্যাপার আসবে না, যে কতগুলি এখানে কতগুলি জিনিস ধরবে, বা এইটা থেকে কতগুলি কোনো একটা গোলক রয়েছে, গোলকটি গলিয়ে আমাদের কতগুলি বল তৈরি করা যাবে ছোট মাপের, বা এই ঘরের মধ্যে কতগুলি ইট ধরবে, বা আরো এরকম অনেক থাকে, যে একটা শঙ্কুকে গলিয়ে কতগুলি কোণ বানানো যাবে। মানে একটা বড় শঙ্কু দিয়ে বলবে সেটাকে গলিয়ে একটা কতগুলি ছোট ছোট মাপের শঙ্কু বা কোণ তৈরি করা যায়। এরকম টাইপের যখনই থাকবে, তাহলে আমরা বড় ভলিউমটাকে এখানে লিখে রাখবো, লার্জ ভলিউম। লার্জ ভলিউমটাকে আমরা ডিভাইড করবো কি দিয়ে? স্মল ভলিউম দিয়ে, স্মল ভলিউম দিয়ে। ঠিক আছে, তাহলে আমরা কি পেয়ে যাবো? নাম্বার পেয়ে যাবো, নাম্বার, নাম্বার পেয়ে যাবো, যে আমাদের কতগুলো তৈরি হবে কি না হবে, কি হেনাতেনা যেই জিনিসটা আছে, সেটা আমরা নাম্বার পেয়ে যাবো। বোঝা গেছে? তাহলে আমাদের একটাই ফান্ডা, এই জিনিসটা মনে রাখতে হবে, যে লার্জ ভলিউমটাকে আমরা কি দিয়ে ডিভাইড করবো? স্মল ভলিউমটা দিয়ে। ঠিক আছে, এবার এটা প্রত্যেকটা ক্ষেত্রে আমাদের অ্যাপ্লিকেবল হবে। কি করে হচ্ছে আস্তে আস্তে চলো দেখি আমরা। দেখো, এই অঙ্কটা কিসের আসবে আমাদের? ও, কিউবাইডের তো আমাদের বেশ কয়েকটা সূত্র হয়, আমি তো বলেই দিলাম না। কিউবাইডে যদি ভলিউম জিজ্ঞেস করে, ভলিউম হলো লেন্থ ইন্টু ব্রেথ ইন্টু হাইট। এটা হলো তোমার ব্রেথ, ব্রেথ না, ব্রেথ হলো এই যে এটা, আহ, এটা ব্রেথ, এটা আমাদের লেন্থ, আর এটা আমাদের হাইট। লেন্থ ব্রেথ হাইটকে গুণ করবে, তোমার ভলিউম বেরিয়ে যাবে। ঠিক আছে, যদি তোমাকে যদি ডায়াগোনাল চায় বা কর্ণ চায়, ঠিক আছে, কর্ণ করতে গেলে তোমার রুট ওভার লেন্থ, লেন্থ স্কোয়ার প্লাস বেস স্কোয়ার প্লাস হাইটের স্কোয়ার করতে হবে। ঠিক আছে, লেন্থ স্কোয়ার প্লাস বেস স্কোয়ার
প্লাস হাইটের স্কোয়ার করতে হবে, তাহলে আমাদের কি বেরিয়ে ডায়াগোনালটা বেরিয়ে যাবে। ঠিক আছে, চলো আই থিঙ্ক আর কিছু আছে, আর কিছু নেই। আর কি বার করবে তুমি এখান থেকে? তোমার যদি পুরোপুরি যদি পৃষ্ঠতলের ক্ষেত্রফল চায়, তাহলে তোমার একটা একটা করে বের করতে হবে। যাও পরে আবার যখন এর কোশ্চেন আসবে আবার এটা নিয়ে ভালো করে ডিল করবে, ভালো করে মানে আরো এর ছেড়খানি করবে। যদিও হয়ে গেছে এখানে ম্যাক্সিমামটা, আর কিছু নেই। তাও দেখি কি বলছে, দ্য ডাইমেনশনস অফ আ রুম আর এত এত এত, হাউ মেনি কিউবয়েডস অফ সাইজ এত এত, ছোট ছোট কিউবয়েড বলছি কিন্তু এগুলো, ক্যান বি প্লেসড ইন দ্য সেম রুম। তাহলে বড়টার ভলিউম যদি আমরা বার করতে চাই, তাহলে লার্জ ভলিউম লিখলাম, লার্জ ভলিউম, আর এখানে লিখলাম স্মল ভলিউম। তাহলে লার্জ, এই তিনটার ভলিউম, এটার ভলিউম বার করতে গেলে কি করবো আমরা? এই যে লেন্থ, ব্রেথ, আর এটা আমাদের হাইট, এই তিনটাকে কি করবো আমরা? গুণ মারতে হবে। লেন্থ ব্রেথ হাইট গুণ করলেই তো আমরা ডাইমেনশনটা পুরোপুরি ভলিউমটা পাবো। লেন্থ কত আছে আমাদের? 2 গুণ 3 গুণ 4, 2 গুণ 3 গুণ 4 কিছু একটা আছে, যদি লেন্থ ব্রেথ এখানে মেনশন করেনি। আর ছোটগুলির ভলিউম কত হবে? ছোটগুলির ভলিউম হবে 1/2 ইন্টু 1/3 ইন্টু 1/4। দেখো করলাম, এখান থেকে আমাদের এখন ডিরেক্ট উত্তর বেরিয়ে যাবে। তাহলে দেখো কি বলেছিলাম, ফ্র্যাকশন হিসেবে ফ্র্যাকশন থাকতে পারে না, আগে উপরটায় গুণ করো তো, 3 দিয়ে 6, 4 6 24, একবার লিখ 4 6 24। আর কি বলেছিলাম, ফ্র্যাকশন হিসেবে ফ্র্যাকশন থাকতে পারে না, তাহলে এটাকে উল্টে উপরে চলে যাবে। আর দেখো নিচে একবারে গুণ করে নাও, 3 3 দিয়ে 6, 4 6 24, 24 যখন উল্টে উপরে যাবে, ডিরেক্ট উপরে চলে যাবে। ঠিক আছে, ডিরেক্ট উপরে চলে ফটো হয়ে যাবে। আর 24 স্কোয়ার কত? 576। দেখো তো আসেন উত্তর কোথাও, এই তো আসেন। বোঝা গেছে? ক্লিয়ার আই থিঙ্ক, যে এতগুলি লাগবে, এতগুলি নাম্বার পেলাম, কিন্তু এটা সমান সমান কি আমাদের নাম্বার হলো, আমাদের নাম্বার, নাম্বার অফ আমাদের কি চেয়েছে এখানে? সেম রুম ক্যান বি প্লেস, নাম্বার অফ কিউবয়েডস। বোঝা গেল? তাহলে একটা সূত্র, যদি একটা সূত্র না, একটা বেসিক আন্ডারস্ট্যান্ডিং, তোমাকে যখন ডেপথে মেনসুরেশন করাবো আমাদের সুবিধাসের বই থেকে বা অন্য কোনো জায়গা থেকে, তখন তোমরা আরামসে বুঝতে পারবে। ঠিক আছে, যে কেন এই ভাগটা করলাম। চলো নেক্সট কোশ্চেন দেখি কি বলছে। দা denominator of a rational number, দাঁড়াও আগে একটা জিনিস বলি, একটা হলো নিউমারেটর আর একটা বলো আমাদের ডেনোমিনেটর। এটাকে হলো আমাদের লব, এটা হলো আমাদের হর। অনেকে এই লব হর মনে রাখতে পারে না। আমার বাড়ির যে বাচ্চাগুলো আছে সেগুলোকে আমি কি করে মনে রাখা শিখিয়েছি, যে হ্যাঁ লোহা, লোহা মনে রাখবে, লোহা, যে লোহা, লোহা মানে ল উপরে থাকে আর হ নিচে থাকে। ঠিক আছে, এভাবে ওদের মনে রাখতে বলেছি। যাই হোক, মেন আলটিমেটলি আমাদের মনে রাখতেই হবে, সে যেভাবেই হোক। তাহলে দেখো কি বলছে, দ্য ডিনোমিনেশন অফ আ রেশনাল নাম্বার অফ ইজ অফ দ্য ফর্ম অফ টু 2n আর 5-এর মাথায় n, হোয়ার n আর এত এত নেগেটিভ ইন্টিজার্স, নন নেগেটিভ ইন্টিজার্স, দেন হোয়াট উইল বি দ্য ডেসিমাল এক্সপেনশন অফ দ্য নাম্বারস। খুব সুন্দর একটা কোশ্চেন, কেউ যদি ভালো করে না বুঝতে পারো অঙ্কটা পারবে না। ঠিক আছে, আর অপশানে তখন সেরকম ভাবেই দিয়েছে যাতে না পারা যায়। ভালোভাবে বলছি শুনবে। যদি একটি মূলদ সংখ্যার হর এত এত হয়, যেখানে n এবং m ঋণাত্মক পূর্ণবর্গ সংখ্যা হয়, তাহলে সংখ্যাটির দশমিক প্রসার কত হবে? চলো জিনিসটা আমি তোমাদের একটা জিনিস লেখাচ্ছি, এটা লেখো আমি, মানে বোঝা। পি পি ধরো তোমার একটা মূলদ সংখ্যা, ঠিক আছে, পি তোমার কি একটা মূলদ সংখ্যা। এবার ধরো এখানে রয়েছে 2-এর মাথায় ধরো n রয়েছে, আর এখানে গুণ আকার কি আছে আমাদের 5-এর মাথায় ধরো n রয়েছে। ঠিক আছে, এবার চলো এখান থেকে তোমাদের একটা জিনিস আমি শেখাই, এখান থেকে একটা জিনিস আমি শেখাচ্ছি না, ভালো করে দেখবে, ভালো করে চোখ কান খুলে ভালো করে দেখবে। দেখো পিটাকে ধরো আমরা যদি যে কোনো একটা সংখ্যা তুমি ভাবো, মনে ধরো আমরা 42 ধরলাম, যে কোনো কিছু তুমি ধরতে পারো, কোনো ফার্ক পড়ে না। আর ধরো 2-এর মাথায় কত আছে, এটা 2-এর মাথায় ধরো আমরা এন আর এম গুলোকে একই ভেবে নিলাম, আমাদের তো বলেছে আর নন নেগেটিভ ইন্টিজার্স, একও তো আমাদের ইন্টিজার্স, 2 আমাদের ইন্টিজার্স, তুমি যা ইচ্ছা ধরতে পারো, তুমি 2 ট্রাই করে দেখবে সেম আসবে। কিন্তু আমি এক যে বোঝাচ্ছি যাতে আমার বেশি লিখতে না হয় আর সময় কম কম কনজিউম হয়। ঠিক আছে, তাহলে সেটা 2-এর মাথায় 1 ধরি, আর 2-এর মাথায় পাওয়ার 1 থাকা মানে সেই সেম ভ্যালুই আছে। আর আমাদের 5-এর মাথাতেও ধরো 1 ধরলাম, তাহলে 5-এর পাওয়ার যদি 1 হয়, তাহলে সেম আমাদের সেই 5-ই হবে। এবার তাকাও তো এখান থেকে, তাহলে উপরে কত হচ্ছে আমাদের 42, 42 ধরেছিলাম, ভেবেছিলাম জাস্ট মনে, ওনার 5 দিয়ে কত হচ্ছে 10। এবার তাকাও তো, এই দশমিকটাকে যখন উপরে তুলবো, এটাকে আমরা কি লিখতে পারি? 4.2 লিখতে পারি না? অবভিয়াসলি পারবে। দেখ আমাদের এইখান থেকেই যখন আমাদের উত্তর বেরিয়ে গেছে, কেউ যদি জিনিসটাকে ভালো করে অবজার্ভ করে থাক, অপশনের দিকে তাকাবে, নন টার্মিনেটিং
মানে এরকম ভাবে যদি কোনো এই জিনিসটা বলো কি লিখলাম, এই পুরো কোশ্চেনটাকে আমি ভেঙে এই আকারে লিখলাম যে আমাদের একটা কি গেল, কি বলেছে এখানে, মূলদ সংখ্যা এটা হলো আমাদের নিউমারেটর, আর বলেছে ডিনোমিনেটর থাকতে হবে আমাদের কি, ডিনোমিনেটর থাকতে বলেছে আমাদের এই যে এই সংখ্যাটি যেটা এখানে লেখা আছে, 2 এর মাথায় এন আর 5 এর মাথায় এম, এটা যখন বলেছে যে ডিনোমিনেটরে এই সংখ্যাটি আমাদের থাকতে হবে। ঠিক আছে, বা যা বাংলায় দেখছো বাংলায় দেখে নাও। ঠিক আছে, সো এবার দেখো এই জিনিসটা কি হয়েছে, এবার দেখো অপশনের দিকে তাকাও, বলছে তাহলে ডেসিমাল এক্সপেনশন আগে কি চেয়েছে সেটা দেখো, হোয়াট উইল বি দা ডেসিমাল এক্সপেনশন, ডেসিমাল মানে কি আমাদের দশমিক, দশমিকের পরে যে এক্সপেনশনটা সেটা কতটা হবে সেখানে আমাদের মানে সেই জিনিসটা নিয়ে এখানে কয়েকটা অপশন দিয়েছে সেটা আমরা দেখি। তাহলে দশমিকের এক্সপেনশনটা কি হবে, নন টার্মিনেটিং বাট রেকারিং, মানে শেষ হবে না কিন্তু চলতে থাকবে, এরকম কি কোনো দেখলাম আমরা এখানে করলে পর, দেখো না দেখলাম যে আমাদের শেষ হয়ে যাচ্ছে, তো এটা আমাদের হচ্ছে না, ক্যান্সেল করে দাও। কান নট বি ডিটারমাইন্ড, এটাও তো হচ্ছে না, আমরা দেখলাম যে ডিটারমাইন আমরা করতে পারছি, আমাদের তো একটা উত্তর আসবে। টার্মিনেটিং মানে শেষ হয়ে যাচ্ছে, ধরো এরকম একটার পরে এরকম দশমিকের পরে ধরো একটা শূন্য আছে, 5 আছে, এরকম করতে করতে ধরো আমাদের দশমিকের পরে জিনিসটা শেষ হয়ে যাচ্ছে, তাকে বলা হয় টার্মিনেটিং, মানে শেষ হয়ে যাচ্ছে, দেখো দেওয়া আছে সমাপ্তি, মানে শেষ হয়ে যাচ্ছে। ঠিক আছে, আর একটা রয়েছে নন টার্মিনেটিং অ্যান্ড নন রেকারিং, মানে টার্মিনেটও হবে না রেকারিং হবে না, এবার কিরকম ধরনের কথাবার্তা, হ্যাঁ এটার উত্তর হলো কি আমাদের টার্মিনেটিং। মানে কেউ বুঝতে পারলে, মানে তোমার দশমিকের এক্সপেনশনটা কিছুক্ষণ পর না, মানে এটাকে যদি তুমি সাকসেসিভলি ভাগ করতে থাকো উপরের এই রেশনাল নাম্বারটাকে নিচের এই 5 আর 2 এর পাওয়ারে যাই তুমি বসাও তাই দিয়ে, বা এটাকে গুণ করে, তো তোমার আলটিমেটলি এটাকে দশমিকের পরে শেষ হতে এটা বাধ্য। ঠিক আছে, করে আমি বলো তো বুঝলাম এটা বাধ্য, কারণ 5 আর 2 গুণ করে দেখো তো কত হচ্ছে, 5 দিয়ে 10, আর 10 আমাদের এটার সাথে যতই তুমি পাওয়ার মাল্টিপ্লাই করো তোমার সে 10 আসবেই, আর 10 থাকা মানে কি, তাদেরকে দশমিকে নিয়ে যেতে ওরা মানে নিয়ে যাবেই, নিচে 10 থাকলে পরে। বোঝা গেছে কি বলছি? দেখো তুমি যদি 2 এর মাথায় যদি 2 ফুট করতে, তাহলে দেখো 2 দিয়ে 4 হচ্ছে, আর 5 বাজে কত হচ্ছে 25, 25 আর 4 কত, গুণ রয়েছে তো 25 আর 4, 4 25 কত হয়ে যাচ্ছে আমাদের দেখো তো। চলো আরো একটা দেখি দিই। ওটা ধরো আমাদের 42 রয়েছে, তুমি 2 এর মাথায় ধরো 2 ফুট করলে, আর 5 এর মাথায় তুমি ধরো কত ফুট করলে, 2 ফুট করলে, সেম জিনিস ফুট করো, বা তুমি অন্য কিছু করতে পারো, আই থিঙ্ক সমস্যা নেই। তাহলে দেখো উপরে কত হয়ে যাচ্ছে আমাদের 42, উপরে দেখো 42 আর 2 দিয়ে কত হয় 4, আর 5 বাজে কত হয় 25, 4 25 কত হয়ে যাচ্ছে আমাদের 100, কত হয়ে যাচ্ছে 4 25 100। সো এটাকে তো আলটিমেটলি তুমি এভাবেও লিখতে পারো 10.42, আরো কি পাও না, দেখো তোমার তাও দেখো এই কি হচ্ছে দশমিকের যে এক্সপ্যানশনটা ডেসিমাল সেটা তোমার দেখো শেষ হচ্ছেই। ঠিক আছে, তাহলে এটা সমাপ্ত আমাদের উত্তর, বোঝা গেছে আই থিঙ্ক। এবার দেখো কি বলেছে এখানে, 5/6, সরি 6/5, 6/5, এটা বলছে আমাদের যেই নাম্বার যেই রেখাটা আছে বা নাম্বার লাইনটা, এই নাম্বার লাইনের কোথায় এটা এক্সিস্ট করবে, নাম্বার লাইনটা আছে না, নাম্বার লাইনের কোথায় এটা এক্সিস্ট করবে, চলো আগে দেখি 6/5 মানে কি সেটা তো দেখি, তারপরে কোথায় এক্সিস্ট করবে কি না করবে সেটা আমরা দেখবো। তাহলে 6/5কে আমরা কি লিখতে পারি, 1.5 একে 5, 5 দিয়ে 10, 1.2 লিখতে পারি কি পারি না, নিশ্চয়ই পারি, তাহলে আমি ভাগ করলাম জাস্ট, 5 দিয়ে 6কে ভাগ করে তোমার 1.2 আসবে। ঠিক আছে, তাহলে চলো দেখি তো আমাদের 1.2 এই রেখাটাতে কোথায় এক্সিস্ট করছে, বা করছে কি করছে না, দেখি চলো। হ্যাঁ বোঝা যাচ্ছে, চলো তাহলে আমাদের 1 কোথায় আছে দেখো তো, আমাদের 1.2 হয়েছে, আমাদের 1 রয়েছে এই জায়গাটাতে, এই জায়গাটাতে দেখো আমাদের কি রয়েছে 1, এখানে দেখো আমাদের কি রয়েছে 1, এবার দেখো 1 এর পরে এদিকে গেলে পরে আমাদের বাড়বে, আর এদিকে গেলে পরে আমাদের কমে, আমরা জানি মানে এইদিকে গেলে পরে আমাদের কমে, এদিকে গেলে পরে আমাদের কমতে থাকে, এদিকে গেলে পরে আমাদের বাড়তে থাকে, আমাদের নাম্বার লাইনের এটা সিস্টেম, যেরকম ধরো এখানে 0 থাকে, এখানে আমাদের 1 থাকলো, এদিকে -1, এদিকে গেলে আমাদের -2, এদিকে আমাদের -3, এদিকে গেলে পরে আমাদের +1, +2, এদিকে আমাদের +3, এভাবে আমাদের নাম্বার লাইন চলে। ঠিক আছে, দেখো তারপরে কি বলছো, তাহলে এটা আমাদের এই পাশে আসলে বাড়বে বললাম, এবার তাকাও ভালো করে তাকাবে, চোখ কান খুলে রেখে তাকাবে, যে কি বলেছে আমাদের 1.2-তে যেতে হবে, এটা তো আমাদের 1, এটা আমাদের কত, এটা আমাদের 1, আর দেখো 1 এর পরে এক, এই যে 1 ঘর 2 ঘর, তাহলে 1.2 কোথায় আসবে আমাদের আর এর ঘরে আসবে, বোঝা গেছে। সো আর আমাদের অ্যান্সার, যারা কোশ্চেনটা ভালো করে বুঝতেই পারে তারা এটা করবে না, কোশ্চেন হলে মানে পরীক্ষা হলে ছেড়ে দিয়ে আসবে, কিন্তু ভাই এর থেকে সোজা কিছু আছে, তোমাকে আমি 5-6 এ যেই জিনিসগুলো করাই সেগুলো এখানে দিয়ে দিই, যে আমাদের নাম্বার লাইন থেকে বের করো এটা, বোঝা গেছে আই থিঙ্ক। তাহলে একের পরে থেকে দেখো কয় ঘর যেতে বলেছে আমাদের 2 ঘর, তাহলে 1 ঘর 2 ঘর, 2 ঘর দেখো কোথায় এক্সিস্ট করছে আর এর মাথাতে, তাহলে আর আমাদের উত্তর। নেক্সট কোশ্চেন দেখি কি বলেছে, হাতি ঘোড়ায় কি আসবে এর মধ্যে, হাউ মেনি
ফ্যাক্টরস অফ দ্য নাম্বার এত আর পারফেক্ট স্কোয়ার, এত সংখ্যাটির কতটি গুণনীয় পূর্ণবর্গ? ভালো কোশ্চেন মনে হচ্ছে। হাউ মেনি ফ্যাক্টরস এত এত পারফেক্ট স্কোয়ার, ঠিক আছে। তাহলে চলো দেখি আগে এটাকে ভেঙে দেখি আমাদের কি হয়। 21,6,0,0 এটাকে ভেঙে দেখি আমাদের কি কি আসছে, তারপরে পারফেক্ট কতগুলো পূর্ণবর্গ হবে এর যেই ফ্যাক্টর গুলো সেটাকে দেখি। আর ফ্যাক্টর মানে কেউ কি জানো? ফ্যাক্টর মানে হলো গিয়ে ধরো তোমার কাছে 9 আছে, 9কে তুমি কত দিয়ে, 9 না তোমাকে 20 আছে, তুমি 20কে কত দিয়ে ভাঙতে পারছো? 2 দিয়ে পারছো, 5 দিয়ে পারছো, 4 দিয়ে পারছো, ভাঙতে পারছো, সেটাকে বলে আমাদের ফ্যাক্টর, যেগুলো দিয়ে তুমি ওটাকে ভাঙতে বা কাটতে পারছো। চলো এটাকে আগে ভাঙি। 2 দিয়ে মারলে পরে কত হচ্ছে আমাদের? 2 আর 2 16, 0 0 5 দিয়ে দাও। বা আমি এখানেও করে করে দিতে পারতাম তোমাদের, এটা বলো তো কি করে করতাম। ঠিক আছে, তোমরা বলো তো কি, এভাবে তোমরা করে নেবে। আমি দেখো তোমাদের এখানে আরো একটা পদ্ধতি শিখিয়ে দিচ্ছি কিভাবে এটাকে করাবো। দেখো তো ভালো করে, ভালো করে দেখলো। 216 আর 100টাকে আমি আলাদা করে নিলাম। দেখো তো 100কে আমরা কি লিখতে পারি? 4 গুণ 25। পারি কি পারি না? পারি। আর 4কে দেখো তো আমরা কি লিখতে পারি? 2 এর স্কোয়ার। 25কে কি লিখতে পারি আমরা? 5 এর স্কোয়ার। ঠিক আছে। আর দেখো এই পাশে কত পড়ে গেছে আমাদের? 216। 216 বলো তো আমাদের কার স্কোয়ার? 216, সরি স্কোয়ার তো না, কিউব। 6 6 36, আমাদের কত হয়ে যাচ্ছে? 216। তাহলে 216কে আমরা কি লিখতে পারি? আমাদের 6 কিউব হিসেবে লিখতে পারি কি পারি না? অবভিয়াসলি পারবো, না পারার কোনো কারণই নেই এই জায়গাটা। তাহলে চলো 216কে আমরা এরকম ভাবে লিখে নিই, 6 কিউব বা 36 লেখো। 36 লেখো, আর এখানে একটা 6 লেখো। এখান থেকে আমরা এটুকু পেয়েছি, ভাগ এটাকে রেখে দিই, যেটাকে আর ভাঙা যাচ্ছে না, এই সংখ্যায় গিয়ে এটা আটকে গেছে। ঠিক আছে, তাহলে দেখো এখান থেকে এটাকে আমরা তৃতীয় আকারে ভাঙতে পারবো। তাকাবে, ভালো করে তাকাবে কিন্তু। দেখো এটাকে আমরা 6-এর 36কে দেখো আরো ভাঙতে পারছি না। 4 9 36, পারছি কি পারছি না? আর এখানে দেখো আমাদের একটা 6 পড়েছিল। দেখো 4কে আমরা কি লিখতে পারি? 2 এর স্কোয়ার। 9কে কি লিখতে পারি? 3 এর স্কোয়ার। আর 6কে কি লিখতে পারি? না, 6কে 2 গুণ 3 লিখে দাও। বোঝা গেছে? আমাদের যেহেতু স্কোয়ার ফরম্যাটে চেয়েছে, তাই আমাদের দেখো এখানে পূর্ণ বর্গ চেয়েছে। যদি কিউব চাইতো বা ঘন চাইতো তখন কিন্তু আমরা কিউব আকারে নিতাম। যেহেতু আমাদের পূর্ণ বর্গ চেয়েছে, এই পূর্ণ বর্গ আকারে নিলাম। ঠিক আছে, সো আলটিমেটলি এই পাশ থেকে আমাদের কত বেরোলো ভ্যালুগুলো? এই থেকে। তোমরা এরকম ভাবেও করবে, তোমার সেম জিনিসই আসবে। আমি জাস্ট আরেকটা অ্যাপ্রোচ দেখালাম যে কি করে এটা করা যায়। ঠিক আছে, তো এবার দেখতে হবে আমাদের যে কতগুলো ভ্যালু এখান থেকে আমাদের পসিবল হয়। ঠান্ডা মাথায় দেখবে সবাই, ঠিক আছে? ঠান্ডা মাথায় দেখবে। তাহলে এটাকে আমাদের পারফেক্ট স্কোয়ার আমরা 1 লিখতে পারি। 1 কি পারফেক্ট স্কোয়ার? হ্যাঁ পারি। 1 আমাদের পারফেক্ট স্কোয়ার। তারপরে দেখো আমাদের যদি 2 এর স্কোয়ার, 2 এর স্কোয়ার দেখো এখানে আমরা পেয়েছি। 2 এর স্কোয়ার মানে কি আমাদের 4, এটা আমাদের একটা পারফেক্ট স্কোয়ার। তারপরে দেখো আমরা লিখতে পারি 3 এর স্কোয়ার, এটা আমাদের দেখো একটা পারফেক্ট স্কোয়ার আসছে 9। তারপরে আমরা কত লিখতে পারি? 2 এর স্কোয়ার গুণ 2 এর স্কোয়ার, কারণ এখানে দেখো একটা 2 এর স্কোয়ার আরো একটা 2 এর স্কোয়ার, দুটো ছিল না? তাহলে দুটোকে আমরা গুণ করে দেখি তো আমরা আরো একটা তো পারফেক্ট জিনিস পাবো। দেখো 2 দিয়ে 4, 2 দিয়ে 4, 4 4 16 হয়ে যাচ্ছে আমাদের। ভালো করে দেখবে কিন্তু, একদম একদম চোখ কান খুলে রেখে এটা দেখতে হবে। তারপরে দেখো আমরা আরেকটা পেয়েছিলাম 5 এর স্কোয়ার। 5 এর স্কোয়ার পেয়েছি কি পাইনি? দেখো পেয়েছি 5 এর স্কোয়ার। তাহলে 5 এর স্কোয়ার কত হয়ে যাচ্ছে আমাদের? 25। আর একটা জিনিস পেলাম। তারপরে দেখো আরো একটা জিনিস আমরা নিতে পারি না, যে 2 এর স্কোয়ার গুণ 3 এর স্কোয়ার। মানে যতক্ষণ আমাদের জিনিস রিপিট না হওয়া শুরু করবে ততক্ষণ আমরা নিতে পারবো। 3 এর স্কোয়ার নিতে পারি কি পারি না? পারি, কারণ দেখো এখানে 2 এর স্কোয়ার রয়েছে, এখানে দেখো 3 এর স্কোয়ার রয়েছে। তা 2 দিয়ে 4, 3 3 9, 4 9 কত হয়ে যাচ্ছে আমাদের? 36। ঠিক আছে, তারপরে দেখো আরো একটা জিনিস আমরা নিতে পারি। কত নিলাম? 2 আর 3 নিলাম। এবার দেখো 2 3, এবার দেখো 5 রয়েছে, আবার 2 আর 5 রয়েছে আমাদের। 2 এর স্কোয়ার গুণ 5 এর স্কোয়ার। এটা কিন্তু এত টাইম লাগবে না পরীক্ষা হলে, জাস্ট তোমাদের ভেঙে ভেঙে বোঝাতেই এতক্ষণ লাগছে আমাদের, মানে আমার। 5 5 কত হয়? 25। আর 2 দিয়ে কত হয়? 4 4 25 কত হয়ে গেল আমাদের? 100। তারপরে তাকাবে ভালো করে, দেখো আরো একটা জিনিস আমরা নিতে পারি। দেখো 2 নিলাম, 2 নিলাম, আবার দেখো একটা 3 নিলাম, 2 2 নিলাম, আবার একটা 2 নিলাম, আর একটা 3 নিলাম। পারবো কি পারবো না? অবভিয়াসলি পারবো। 2 এর স্কোয়ার গুণ 2 এর স্কোয়ার গুণ নিলাম একটা 3 এর স্কোয়ার। এটা কত হয়েছে? 2 দিয়ে 4, এদের 16 হবে, এটুকু ভ্যালু 16। আর 9 16 কত হয় আমাদের? 144। দেখো এটা এগুলো প্রত্যেকটা কিন্তু আমাদের পারফেক্ট স্কোয়ার বেরোচ্ছে, ঠিক আছে? তারপরে দেখো আরো কি নিতে পারি। একটা দেখো 3 নিলাম, এখান থেকে একটা 3 নিয়ে একটা 5 নিই। 3 আর 5 নিয়েছি, দেখো 3 আর 5 নিই, একটা 3 এর স্কোয়ার নাও।
গুণ একটা 5 স্কোয়ার নাও। 3 স্কোয়ার 5 স্কোয়ার কত হয়? 3 3 9, 5 5 25, 9 25 কত হয় আমাদের? 9 25 হয়ে গেল 135, না 9 25 135, 9 25 200, 9 25 225, 9 25 কোথায় হয়ে গেল আমাদের? 235, 225, 35 বলছি না। আমার 9 15 বেরিয়ে গেছে মুখ থেকে, 9 15 হয় 135, সেটা আমার মুখ থেকে বেরিয়ে গেছে। যাই হোক, তাহলে এটা নিতে পারি। আবার দেখো আমরা 2 এর সাথে কিন্তু একবার 5 নিই, মানে 5 নিয়েছি একবার, মানে এখানে দেখো তাহলে যদি মানে দুটো 2 নিই, যে দেখো কেবল তো দুটো 2 এর সাথে 3 নিলাম, তাহলে দুটো 2 নাও, দুটো 2 এর সাথে একটা 5 নাও, 5 স্কোয়ার নাও। দেখো তো কত হচ্ছে আমাদের? 16 আর 5 মিলে 25, 16 25 আমাদের কত হয়ে যাচ্ছে আমাদের? 16 25 এদিকে 4 25 108, 16 16 25 আমাদের 400 হয়। 16 25 কত হয়ে গেল আমাদের? 400। তারপরে দেখো আরো একটা জিনিস আমরা নিতে পারি, 2 3 5, 2 3 5 কোথাও নিয়েছি? 2 2 3 নিয়েছি, 2 2 3 5 নিই। তাহলে একটা নাও 2 এর স্কোয়ার গুণ 3 এর স্কোয়ার গুণ নাও 5 স্কোয়ার। ঠিক আছে, এটা করে যখন গুণ করবে আমাদের কত? 2 দিয়ে 4, 4 9 36, 36 আর 25 গুণ করলে আমাদের কত হচ্ছে? 36 25, 3 25 75, 750, আর 5 25 125। 900 বেরোচ্ছে আমাদের কত? 900। ঠিক আছে, চলো তারপরে আরো একটা আমাদের দেখো পড়ে আছে। আমরা যদি 3 নিই, 2 নিই, আর যদি 2 এর পাওয়ার যদি আমরা কম নিই, কারণ এখানে দুটো 2 আছে, 2 এর স্কোয়ার আছে, আর এখানে দেখো 2 এর আমাদের স্কোয়ার রয়েছে, দুটো 2 এর স্কোয়ার রয়েছে, তাহলে এটাকে তো আমরা আলটিমেটলি এখান থেকে লিখতেই পারি 2 এর পাওয়ার 4। পারি কি পারি না? নিশ্চয়ই পারি। তো সেটাই দেখো এখানে নেবো, যে 2 এর পাওয়ার 4 নিয়ে একটা, একটা ধর আমরা নিলাম 3 এর পাওয়ার, 3 এর পাওয়ার স্কোয়ার, আর একটা নিলাম 5 এর পাওয়ার আমরা 2 বা স্কোয়ার, একই ব্যাপার। এটাই গুণ করে এটাই গুণ করলে আই থিঙ্ক আমাদের 36 আসবে। কত আসছে আমাদের? 36। এবার এরপরে আর কোনো ভ্যালু ভ্যালু পসিবল এখান থেকে নেওয়া যাচ্ছে? দেখো তো, আমার মনে হচ্ছে সবই নিয়ে ফেলেছি। আরে ভাই লেখ। হ্যাঁ, ঠিক আছে, এবার তো আর কিছু নেওয়া যাচ্ছে নাকি? 2 2 পড়ে থাকলো, 2 3 পড়ে আছে, এগুলো তো আমাদের একা একা আছে, এদের কোন এরা একা হয়ে গেছে। তাহলে আমরা এই স্কোয়ার ফায়ার গুলো দিয়ে এখান থেকে এই জিনিসগুলো তৈরি করলাম, এই প্রত্যেকটা যেই জিনিসটা এটা তৈরি করলাম, এই স্কোয়ার আর এই 2 এর স্কোয়ার 5 এর স্কোয়ার, 2 এর স্কোয়ার 5 এর 3 এর স্কোয়ার, এই কটা জিনিস দিয়ে এতগুলো জিনিস এখান থেকে তৈরি করলাম, এতগুলো ইকুয়েশন। ইকুয়েশন মানে ভাগ, যেভাবে ভাবে এগুলোকে লেখা যায়। ঠিক আছে, আর কিছু হচ্ছে এখান থেকে? হচ্ছে না। তাহলে চলো দেখি আমরা কটা পেলাম। একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা, সাতটা, আটটা, নটা, 10টা, 11টা, 12। সো আলটিমেটলি আমরা কতগুলো পূর্ণবর্গ সংখ্যা পেলাম এখান থেকে? 12টা। সো আওয়ার অ্যান্সার উইল বি 12। ঠিক আছে, ক্লিয়ার আই থিঙ্ক। তা পরীক্ষা হলে মাথা একটু ভালোভাবে কাজ করাতে হবে, একদম ঠান্ডা মাথা। এগুলো শেষে এই অঙ্কগুলো হলো একদম লাস্ট অ্যাটেন্ড করার জন্য, ঠিক আছে? লাস্ট এটিটি লিখলাম, ঠিক আছে? লাস্ট অ্যাটেন্ড করার জন্য। লাস্টে যদি অ্যাটেন্ড করো তাহলেই অঙ্কগুলো পারবে, না হলে তুমি ধরো প্রথমে তাড়াহুড়ো করে করছো, তোমার উত্তর ভুল চলে আসবে। একটা জিনিস এখানে ভুল করলেই তোমার পুরো ইকুয়েশন দিয়ে ভুল চলে আসবে। ঠিক আছে, সেগুলো লাস্ট একদম শেষে গিয়ে করা উচিত আমার মতে। চলো তারপর কি বলছে? ইন আ ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন দ্য মিড ভ্যালু অফ আ ক্লাস ইজ এত অ্যান্ড দ্য উইথ ইজ এত, দ্য লোয়ার লিমিট অফ দ্য ক্লাস ইজ কত? আমাদের লোয়ার লিমিট চেয়েছে। এটা আমাদের কোন কিসের কোশ্চেন বলো তো? কোন চ্যাপ্টার? এটাকে বলে স্ট্যাটিস্টিক্স। আমাদের বলে স্ট্যাটিস্টিক্স এর কোশ্চেন। স্ট্যাটিস্টিক্স এর আগের দিন তোমাদের আরো একটা কোশ্চেন ছিল, সেখানে আমি করিয়েছিলাম। তাহলে এরকম রয়েছে 100 রয়েছে, 100 থেকে ধরো 200 রয়েছে, 200-র মধ্যে ধরো তোমার 50 জন, 50 জন ধরো অসুস্থ। ঠিক আছে, তাহলে 100 থেকে 200 জনের মধ্যে তোমার কতজন অসুস্থ? 50 জন। এইটাকে বলে কি বলে? বা ধরো আরো একটা লিখি। তারপরে তোমার ধরো এরকম রয়েছে 200 থেকে, এটা করোনা পিরিয়ডের একটা ধরার ডাটা, যে 200 থেকে 300 জন, 300 জনের মধ্যে আমাদের 40 জন অসুস্থ। ঠিক আছে, 200 থেকে 30 জনের মধ্যে একটা কোনো একটা ধরো আহ বলেছে যেখানে রুগীদের রাখা হয় না, সেই জায়গাটা ধরো এরকম রয়েছে যে 100 থেকে 200-র মধ্যে 50 জন অসুস্থ, 200 থেকে 300-র মধ্যে 400 জন অসুস্থ। এরকম ধরো একটা ডাটা আমাদের প্রেজেন্ট করা আছে। আবার 300 থেকে ধরো 400 অব্দি বলেছে 30 জন অসুস্থ। ঠিক আছে, বা বৃদ্ধি কম যা ইচ্ছা হতে পারে। এবার মেয়ে তোমাকে বোঝানোর এটা লেখার পারপাস একটাই, যে এটাকে বলা হয় আমাদের কি? আপার লিমিট আর লোয়ার লিমিট। যে এটাকে বলা হয়, যেটা বড় সেটাকে বলা হয় আমাদের কি? আপার লিমিট। আপার লিমিট যেটা ছোট এটাকে বলা হয় আমাদের কি?
লোয়ার লিমিট, ঠিক আছে? এই যে এই দুটোর এটা তোমার হয়ে যাবে লোয়ার লিমিট, এটা তোমার হয়ে যাবে আপার লিমিট। মনে থাকবে? যেটা বড় মানে এই প্রথম এই লিমিটটার কথা বলছে, এটা থেকে এটা, এটা থেকে এটাতে এই লিমিটটার কথা বলছে, ঠিক আছে? আর এই যে ডিফারেন্সটা না, ডিফারেন্সটা দেখো তো কত, 100। এটাকে আমাদের স্ট্যাটিস্টিক্স এর ভাষায় উইথ বলে, WI উইথ, বা আমাদের হাইটও বলে, এইচ দিয়ে ওটাকে ডিফাইন করা হয়, ঠিক আছে? তাহলে দাঁড়াও, এটা সাদা কালি দিয়ে লিখি, তাহলে তোমাদের আরো ইজি হবে পিডিএফ থেকে রিভাইজ করতে। আচ্ছা, এটা হয়ে গেল আমাদের লোয়ার লিমিট, এটা আমাদের আপার লিমিট, এটাও আমাদের আপার লিমিট, এটা আমাদের কত হয়ে গেল, লোয়ার লিমিট, ঠিক আছে? আর এই জিনিসটাকে আমাদের কি বলে, হাইট বলে। মানে এই যে ডিফারেন্সটাকে, এই ডিফারেন্সটাকে আমাদের কি বলা হয়, হাইট বা উইথ। এবার তাকাও, ইন আ ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন দ্য মিড ভ্যালু অফ আ ক্লাস, বা বলছে যে পরিসংখ্যা বিতরণের একটি শ্রেণীর মধ্যমান এত এবং তার বিস্তার এত হলে পরে নিম্ন শ্রেণীর সংখ্যা কত। তোমার এটা বাংলা যারা করছো, বাংলা দেখো, আমি মেনলি ইংলিশ থেকে করাই, আমার একটা ইংলিশে কমফর্ট জোন, সুবিধা হয়। দ্য ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন অফ আ মিডিল ভ্যালু অফ আ ক্লাস ইজ এত। তাহলে মিডিল ভ্যালু অ্যান্ড ইজ উইথ বলেছে কত, উইথ হয়েছে আমাদের 6। তাহলে উইথ মানে কি লিখলাম, লিখতে পারি আমরা যে লোয়ার লিমিট, এখানে লিখছি, ঠিক আছে, লোয়ার লিমিট মাইনাস, বাদ দাও, এত লেখার দরকার নেই, শুধু এল দিয়ে প্রকাশ করে থাকে, এল মানে লোয়ার লিমিট মাইনাস আপার লিমিট। এটাকেই তো আমরা বিয়োগ করে কি পাচ্ছিলাম আমরা, যে লেখাটা ভুল হলো আমার, ফার্স্টে আপার লিমিট হবে, আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট। এটা করলে পরে আমরা কত পাচ্ছিলাম দেখো তো, এইচ পাচ্ছিলাম, এইচ বা আমাদের উইথ বা হাইট, এটাই দেখো সেই আমাদের এইচ। সো এটাকে আমরা কি লিখতে পারি, 6 লিখতে পারি। আপার লিমিট মাইনাস লোয়ার লিমিটকে 6 লিখলাম, অবভিয়াসলি পারলাম, কারণ এখানে তো আমি বলেই দিয়েছি জিনিসটা, যেটা আমাদের এটা হয়, ঠিক আছে? কেন বলতো ইউটাকে ফার্স্ট লিখলাম, কারণ ইউটা তো আমরা জানি আপার লিমিট, এটা বড় হয়, তাহলে বড় থেকে যদি আমরা ছোট বাদ দিই, তাহলে তো আমাদের মানে, ঠিক আছে, তারপরে বড় থেকে যদি আমরা ছোটটাকে বাদ দিই, তাহলে তো আমাদের মাইনাসে চলে আসছে, ঠিক আছে? তাহলে এরকম ভাবে আমাদের বাদ দিতে হবে, ফার্স্টে বড়টা, তারপরে মাইনাস আমাদের ছোটটা, ছোট থেকে বড়, উল্টো করে ফেললাম, যাই হোক, শুধু নাও। তারপরে কি বলছে, ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন দ্য মিড ভ্যালু অফ দ্য ক্লাস ইজ। এবার চেয়েছে আমাদের ক্লাসের মিড ভ্যালু। ক্লাসের মিড ভ্যালু কি করে বের করতে হয় জানো কেউ? ক্লাসের মিড ভ্যালু বের করতে গেলে আগের দিন আমি এই ফর্মুলাটা করেছিলাম, এটি মিড ভ্যালু বের করে, যে আপার লিমিট প্লাস লোয়ার লিমিট বাই 2, এটা করলে পরে আমাদের কি বেরিয়ে যায়, মিড ভ্যালু। এটা করলে পরে আমাদের কি বেরিয়ে যায়, ওখান থেকে এটা লিখেছিলি আমাদের এইচ, এইচ বেরোয় এটা থেকে, এটা থেকে আমাদের সূত্র হিসেবে মনে রাখো, বা যদি বেসিক আন্ডারস্ট্যান্ডিং হিসেবে মনে রাখতে লাগে সেভাবে, যেভাবে সুবিধা হয় সেভাবে মনে রাখো, ঠিক আছে? তাহলে আপার লিমিট প্লাস লোয়ার লিমিট বাই 2 করলে পরে আমাদের কি বেরোয়, মিড ভ্যালু। আর আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট করলে পরে আমাদের কি বেরোচ্ছে, হাইট। চলো তাহলে এবার আমরা লেখা শুরু করি, মানে এবার আমরা উত্তরে আসি, আর কিছু আমাদের কর নেই, সব আমাদের কাজ হয়ে গেছে। তাহলে আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট আমাদের কত বলা আছে বইতে, দেখো এইচ, এইচ আমাদের বলা আছে 6, এইচ বা উইথ। আর দেখো বলা আছে কত, আপার লিমিট প্লাস লোয়ার লিমিট বাই 2, এটা সমান সমান আমাদের কি বলে, মিড ভ্যালু। মিড ভ্যালু দেখো কত বলে দেওয়া আছে তোমার, 12, 12। তাহলে এটা থেকেই যখন আপার লিমিট প্লাস লোয়ার লিমিট থেকে বার করবে, দুইটা এই পাশে গিয়ে মাল্টিপ্লাই হয়ে যাবে, তো দুইটা এই পাশে গুণ হয়ে কত হবে, 12 দিয়ে 24, সেটাকে এই পাশে লিখে নাও। আপার লিমিট প্লাস লোয়ার লিমিট সমান সমান কত হয়ে যাচ্ছে, 24। শেষে কি দেখো তো, তোমার লোয়ার লিমিট কত, লোয়ার লিমিট শেষে। তাহলে দেখো এটা আমাদের অপনয়ন পদ্ধতি, এরকম দেখো দুটো আগে আমাদের আলাদা আলাদা সাইন আছে, ওটাকে এরকম কেটে দিতে পারি আমরা। তাহলে এটা যোগ করলে আমাদের দেখো কত হয়ে যাচ্ছে, 2u, 2u সমান সমান এটা আমাদের যোগ হচ্ছে, এটা হয়ে যাচ্ছে আমাদের 30। তাহলে ইউ সমান সমান আমাদের কত বেরিয়ে গেল, 15, মানে আপার লিমিট। তাহলে আমাদের লোয়ার লিমিট কত হয়ে যাবে, আপার লিমিট যদি 15 হয়, এখানে যোগের মধ্যে এই কোয়েশ্চেনটা খেলো না, এই কোয়েশ্চেনটা খেলো, পেয়ে যাবে আপার লিমিট 15 আর লোয়ার লিমিট কত হবে, যে তোমার 24 আসবে জিনিসটা যোগফলটা। তাহলে 15টাকে বিয়োগ করে দাও, 9, 9 আর 15 হয়ে যাচ্ছে কত আমাদের, 24। সো আওয়ার অ্যান্সার উইল বি 9। বোঝা গেছে কি করে হলো? কিছু নেই অঙ্কগুলোর মধ্যে, জাস্ট বোঝাতে গিয়ে এতটা করে সময় লাগছে। আর জিনিসগুলো তোমরা যেহেতু নতুন, আমি ধীরে ধীরে বলছি, সো এতটা টাইম কনজিউম হচ্ছে না, হলে এটা বড় জোর 15 থেকে 20 সেকেন্ডের কোশ্চেন, এটা পরীক্ষা হলে যার ভালো করে প্র্যাকটিস আছে। আরো একটা জিনিস আমি এখানে বলে দিই, দাঁড়াও, ওয়েট। যদি স্ট্যাটসের কোশ্চেন বা স্ট্যাটসের ফুল কনসেপ্ট সমেত একটা ভিডিও যদি প্রয়োজন হয়, নিচে কমেন্ট করো, যদি মেজরিটি কমেন্ট আমি পাই
যে স্ট্যাটিস্টিক্স নিয়ে একটা ভিডিও প্রয়োজন, আমি একটা সেপারেট টপিক মানে স্ট্যাটিস্টিক্স নিয়ে একটা ভিডিও বানাবো। ঠিক আছে, চেষ্টা করবো 2 ঘন্টার মধ্যে যতগুলো স্ট্যাটিস্টিক্সের কনসেপ্ট, মিডিয়ান, মোন, আমাদের ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন, ভ্যারিয়ান্স, আমাদের স্ট্যান্ডার্ড ডেভিয়েশন সবকিছু বুঝিয়ে দেওয়ার। ঠিক আছে, সো কমেন্ট করো তোমাদের ডিমান্ড অনুযায়ী আমি কাজ করবো। ঠিক আছে, কারণ ডিমান্ড ছাড়া সাপ্লাই দিয়ে আমাদের লাভ নেই। আমাদের ইকোনমিতে পড়তে হয় ডিমান্ড যতক্ষণ না আসবে ততক্ষণ সাপ্লাই দেবে, তাহলে পরে তোমার সাপ্লাইটা বৃথা হবে। ঠিক আছে, চল নেক্সট কোশ্চেন মুভ করি, দেখি কি বলছে। আরো একটা জিনিস এখান থেকে বলে দিলেও হতো, বাদ দাও। ঠিক আছে, বাদ দাও। পরে আগের দিন তো একটা বলেছিলাম, ঠিক আছে, মিন মিডিয়ান মোড কি করে বার করতে হয় একবার, বাদ দাও বাদ দাও বাদ দাও, পরে হবে। তাহলে এই কোশ্চেনটা নিয়ে ডিল করতে পারবো না। মেন মিডিয়ান মোড বলেছিলাম আগের দিন, যাই হোক। কি বলেছে আজকের কোশ্চেনটা, দা আজকের না এই কোশ্চেনটা, দ্য এক্সটেরিয়র অ্যাঙ্গেল অফ এ পলিগন। পলিগন মানে বলতে কি আমাদের বহুভুজ। পলিগন মানে কি আমাদের বহুভুজ, দিয়েই তো দিয়েছে নিশ্চয়ই, কি দরকার আমার লেখা। যে কোনো বহুভুজের বাহ্যিক কোণের যোগফল কত আমাদের। বাহ্যিক কোণ মানে ধরো তোমার একটা বহুভুজ রয়েছে, মানে বহুভুজ মানেই একটা, এটা ধরো একটা ভুজ, এবার তুমি এটার সাথে দুটো ভুজ করে দিলে, এটা হলো দ্বিভুজ। ধরো 4টে করে দিলে চতুর্ভুজ, ধরো 5টা করে দিলে বলে পঞ্চভুজ। মানে তোমার মেন ফান্ডা এটাই, একটা ভুজ, এর থেকে যদি বেশি বাড়িয়ে দাও এটাই আমাদের বহুভুজ হয়ে গেল, কারণ একের থেকে বেশি গিয়ে এটা আমরা বহু বলি। ঠিক আছে, দেখো এটা আমাদের পঞ্চভুজ হয়ে গেল, একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, এটা আমাদের পঞ্চভুজ হয়ে গেল। ঠিক আছে, সো এরকম করে করে আমাদের অনেক ভুজ হয়, আনলিমিটেড ভুজ অব্দি হতে পারে। এবার তাকাও কি বলছে, এক্সটেরিয়র অ্যাঙ্গেলস অফ আ পলিগন দ্য সাম টু। এটা আমাদের একটা জিনিস, এটা মনে রাখা আমাদের প্রয়োজন, যে এক্সটেরিয়র অ্যাঙ্গেল, বহুভুজের এক্সটেরিয়র অ্যাঙ্গেল ইএক্স লিখলাম, এক্সটেরিয়র অ্যাঙ্গেলের সাম কত হয়, অ্যাঙ্গেলের সাম অলওয়েজ 360 ডিগ্রি হয়, মনে রাখতে হবে 360 ডিগ্রি, 360 ডিগ্রি। ঠিক আছে, তাহলে এটা তো আমাদের বেরিয়ে গেল যে এক্সটেরিয়র অ্যাঙ্গেলের সাম কত হয় আমাদের 360 ডিগ্রি। এবার দেখো বহুভুজ থেকে, পুরো বহুভুজটাকে তোমাদের আমি রিভিশন করি দিই। ঠিক আছে, পলিগন মানে বহুভুজ, পুরো বহুভুজটাকে আমি রিভিশন করি তোমাদের। চলো, তোমাদের বহুভুজ থেকে এরকম প্রশ্ন করে কি, যে নাম্বার অফ, না নাম্বার না, সাম অফ, চলো আলাদা করে দিয়ে এখানে মার্ক করে দিচ্ছি পরে। ঠিক আছে, এরকম চাইবে যে সাম অফ ইন্টেরিয়র অ্যাঙ্গেল। ধরো তোমাকে যদি এরকম একটা একটা বহুভুজ নিলাম, তা দেখো কি হয়ে গেলো, একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা, এটা আমাদের ষড়ভুজ হয়ে গেল। ঠিক আছে, তোমাকে এরকম চাইবে কি, যে সাম অফ ইন্টেরিয়র অ্যাঙ্গেল, এটা ইন্টেরিয়র মানে ভিতরের কোণ, অন্তঃকোণ। আর বহিঃকোণ বলতে কি হয়ে যায়, বহিঃকোণ হলে যে বাইরেরটা, এটা দেখো তোমার বাইরের কোণ হয়ে গেল, এটা তোমার বাইরের কোণ। এই বাহুটাকে এদিকে প্রডিউস করো, প্রডিউস করলে এটা দেখো তোমার বাইরের কোণ হয়ে যাচ্ছে, এটা তোমার ভিতরের কোণ, এটা ভিতরের, হুম, এটা তোমার ভিতরের কোণ, এটা ভিতরের কোণ। আর এই বাহুটাকে তুমি বাইরের দিকে প্রডিউস করো, দেখো তোমরা এটা দেখো বাইরের কোণ তৈরি হয়ে গেল। ঠিক আছে, আর কিছু আছে কোনো ডাউট, আই থিঙ্ক থাকা উচিত নয়। এটাকে তুমি বাইরের দিকে প্রডিউস করো, আর দাঁড় করতে হবে না। বুঝেছো কাজটা, আই থিঙ্ক। ঠিক আছে, এরকম করলে পরে আমরা অন্তঃকোণ বহিঃকোণ বোঝা গেছে, এগুলো হলো আমাদের ইন্টেরিয়র অ্যাঙ্গেল, আর বাইরের গুলোকে বলা আমাদের বহিঃকোণ বা আমাদের এক্সটেরিয়র অ্যাঙ্গেল। তাহলে এখানে আমাদের চাইবে কি, সাম অফ অল ইন্টেরিয়র লিখলাম, আইএনটি লিখলাম, ইন্টেরিয়র অ্যাঙ্গেলস। এখানে চাইবে কি, সাম অফ অল ইন্টেরিয়ার্স অ্যাঙ্গেলস। তাহলে দেখো এখানে আমাদের একটা সূত্র ইউজ করতে হয়, আমাদের 180 ডিগ্রি মাইনাস এন মাইনাস টু, নিচে এটা দেওয়া উচিত হলো না, পরেরটাই লাগবে, 180 ডিগ্রি ইন্টু এন মাইনাস, এটা হয়ে গেলো কি আমাদের সাম অফ অল ইন্টেরিয়র অ্যাঙ্গেলস। মানে তোমার ধরো একটা ষড়ভুজ, তোমাকে ধরো এখান থেকে যদি বের করতে দেয়, বলো তো যে ষড়ভুজের পুরোপুরি যতগুলো ইন্টেরিয়র অ্যাঙ্গেল আছে তার সাম কত হবে, তুমি দেখো এখান থেকে ফট করে বের করে ফেলতে পারবে। আমাদের কি করে বার করবে দেখে নাও, এটা তো সূত্র, দেখো কি করে বার করবে। আমাদের কতটা, 180 ডিগ্রি, আর এন মানে বলো তো কি, এন মানে হলো কি আমাদের নাম্বার অফ সাইডস, যে কতগুলি, যদি ষড়ভুজ বলে মানে 6টা সাইড, তাহলে এখানে আমি 6 লিখলাম, -2 ছিল সূত্রের, এই করলে পরে দেখো কত হচ্ছে, 180 ডিগ্রি গুণ 6 থেকে 2 চলে গেল 4, 4 8 72, তাহলে 720 ডিগ্রি। এটা কিন্তু এরকমই প্রশ্ন আসে পরীক্ষাতে, যে মানে সাম অফ অল ইন্টেরিয়র অ্যাঙ্গেলস কত হবে আমাদের, কত হয়ে গেলো 720 ডিগ্রি। ঠিক আছে, মানে ষড়ভুজ, এটা কিন্তু ষড়ভুজ।
ষড়ভুজ। যাই হোক, বাংলার বানানটা যদি ভুল হয়ে যায় কেউ কমেন্টে চিন করে সঠিক বানানটা লিখে দিও বা মাফ করে দিও, কারণ বাংলাতে খুবই ভালো জানো তোমরা, বলে দিচ্ছি। তাহলে ষড়ভুজ, ষড়ভুজ তাহলে তার জন্য এই জায়গাতে আমরা 6 ফুট পেলাম। তাহলে এখানে লিখে দিই খট করে যে এন মানে হলো নাম্বার অফ সাইডস, এন মানে হলো গিয়ে নাম্বার অফ সাইডস। আই থিঙ্ক ক্লিয়ার, এন ফর কি আমাদের নাম্বার অফ সাইডস। ঠিক আছে, এবার এখান থেকে আরো একটা প্রশ্ন আমাদের এখান থেকে তৈরি করে হুম, 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 যে এই জিনিসটাই থাকবে, কিন্তু আমাদের চাইবে সাম মানে প্লাস দিয়ে ডিভাইড করলাম, সাম অফ অল ইন্টিরিয়ার অ্যাঙ্গেলস, অল, অল বলবে না, সাম অফ বলবে ইচ, সাম অফ ইচ ইন্টেরিয়ার অ্যাঙ্গেল। জি এল ইএস হয়, হ্যাঁ। তাহলে আমাদের চাইবে সাম অফ, এটা দেখো অল ছিল, আর এখানে আমরা চাইবে কি সাম অফ ইচ, মানে প্রত্যেকটা। তাহলে দেখো আমাদের সূত্র সেমই থাকবে, 180 ডিগ্রি আমাদের ব্যাকেটে কি ছিল n-2, কিন্তু এটাকে আমরা ডিভাইড করবো কি দিয়ে বলতো, এন দিয়ে। কি দিয়ে ডিভাইড করবো, এই যে এখানে এন আছে না আমাদের যে বাহু সংখ্যা, এন দিয়ে ডিভাইড করবো। কেন? কারণ তুমি দেখো এই 720, এবার এই 720 কি আরো এইটা থেকে দেখা, এটা এখানে এসে আমরা দেখাচ্ছি, এই 720 রয়েছে, আর 720-কে তোমার এন মানে ষড়ভুজের এন কত ছিল তোমার, 6 ছিল, সে 6 দিয়ে ডিভাইড করো, 6 দিয়ে ডিভাইড করলে কত হচ্ছে, 6 × 6 6 দিয়ে 12, কত হচ্ছে 120 ডিগ্রি। মানে তোমার তাহলে ষড়ভুজের ইচ ইন্টিরিয়ার অ্যাঙ্গেল কত বেরিয়ে গেল বলো তো, 120 ডিগ্রি। বোঝা গেছে? আর যদি টোটালটা চাই, টোটাল তোমার বেরিয়ে গেছিল এখানে 720 ডিগ্রি। আই থিঙ্ক ক্লিয়ার। তোমাকে যদি ইচ ইন্টেরিয়ার অ্যাঙ্গেল চাই, সেটাকে জাস্ট আমাদের এন দিয়ে আমাদের ভাগ মিলে দিতে হবে, আর এন সমান সমান কি আমাদের নাম্বার অফ সাইডস, নাম্বার অফ সাইডস। ঠিক আছে, চল ক্লিয়ার। এখান থেকে এটুকুই জিজ্ঞেস করে, আরো একটা জিজ্ঞেস করা হয়, সেটা ভাবছি এখন বলবো কিনা। ঠিক আছে, এটা মানে কি আমাদের সাইডস। আরো একটা জিনিস দেখো আমাদের এখান থেকে জিজ্ঞেস করে, তারপর লিখেই দিই। এই সূত্রটা শুধু মনে রাখবে, সোজা তো, 180 ডিগ্রি মাইনাস এন, 180 ডিগ্রি ইন্টু n-2, হাতি করে আছে না কিছু, কিছু নেই। আরেকটা জিজ্ঞেস করা হয় ইন্টেরিয়ার, আইএনটি লিখলাম, ইন্টেরিয়ার প্লাস এক্সটেরিয়ার, ইএক্সটি, এক্সটেরিয়ার অ্যাঙ্গেলের সাম, ইন্টেরিয়ার প্লাস এক্সটেরিয়ার, মানে এই যে তোমার যে ইন্টেরিয়ার, ধরো এরকম একটা, ধরো তোমার চতুর্ভুজ রয়েছে, চতুর্ভুজে তো আমাদের বহুভুজ, এটা তোমার ইন্টেরিয়ার অ্যাঙ্গেল, আর এইটাকে প্রডিউস করে এই দিকটাতে, এটা তোমার এক্সটেরিয়ার অ্যাঙ্গেল। তাহলে দেখো পুরো একটা লাইন, লাইনের উপরে যখন একটা ডিরেক্ট একটা কোণ তৈরি হয়, কত ডিগ্রি তৈরি হয়, 180 ডিগ্রি আমরা জানি। সো এটা আমাদের কত ডিগ্রি হয়ে যাচ্ছে, 180 ডিগ্রি। এটা একটা সূত্র আমাদের, যে সাম অফ তো না, মানে ইন্টেরিয়ার অ্যাঙ্গেল প্লাস এক্সটেরিয়ার অ্যাঙ্গেল করলে পরে আমাদের কত বেরোয়, 180 ডিগ্রি। ঠিক আছে, চলো আর কিছু এখান থেকে, আর কিছু মনে করি, জাস্ট ওয়েট। এখানে ইন্টেরিয়ার অ্যাঙ্গেল এক্সটেরিয়র অ্যাঙ্গেল বলে দিস। হ্যাঁ, আরো একটা জিনিস এখান থেকে হতে পারে, যদি আমাদের চার্জের ডায়াগোনাল সংখ্যা কত, নাইস, মনে পড়েছে, ভালো কথা। ডায়াগোনাল মানে বলতে কি, এই যে কতগুলো কর্ণ আছে, কর্ণ সংখ্যা যদি আমাদের জানতে চাই, সেটা আমরা কি করি, তাহলে n × n-3, আই থিঙ্ক, হ্যাঁ, n × n-3 ডায়াগোনাল চাই, যদি ডি আই এ লিখলাম, ওই লিখে দিই, ডায়াগোনাল সংখ্যা চাইলে আমাদের n × n-3/2, বোঝা গেছে? তোমাকে ধরো এখান থেকে একটাই আমরা এক্সপেরিমেন্ট করেও দেখি যে আমাদের সূত্রটা ঠিক আছে নেই, দেখি ঠিক আছে কি না। চল এক্সপেরিমেন্ট করবো এখানে। এন মানে কত আমাদের, যেটা যতগুলো বাহু সংখ্যা হবে ততগুলো, তার আমরা সেই ষড়ভুজ নিয়েই ধরলাম, সরি। তাহলে ষড়ভুজের বাহু সংখ্যা আমাদের 6, আর দেখো n-3, 6 থেকে যখন 3 চলে যাবে আমাদের, সরি, এটা ষড়ভুজ নিয়ে না, এটা ষড়ভুজ ছাড়া দেখাবো তোমাদের, তাহলে দেখো তোমরা ভালো বুঝতে পারবে। কারণ তোমার চোখের সামনে দেখো এই বর্গক্ষেত্রটা রয়েছে, আর বর্গক্ষেত্রে কি জানি আমাদের দুটো বাহু সংখ্যা দুটো হয়, চলো বর্গক্ষেত্র নিয়ে করি, তাহলে তোমরা আরো ক্লিয়ার পাবে জিনিসটা এখান থেকে। তাহলে বর্গক্ষেত্রের বাহু কত, আমরা 4টে, 4 - 4 থেকে 2 চলে গেলে আমাদের কত থাকে, 4 থেকে 2 চলে গেলে আমাদের কত থাকছে, সরি 3 চলে গেলে আমাদের কত থাকছে, 1 থাকছে। লিখেই দেখাই যে 4 - 3 বাই আমাদের কত ছিল, 2।
ফর্মুলা অনুযায়ী। তাহলে 4, এদিকে কত হচ্ছে আমাদের 1, এদিকে দেখো আমাদের কত রয়েছে 2, 2 দিয়ে ভাগ মারা, 2 দিয়ে 4, দুটো আমাদের সাইড হয়ে গেলো। বোঝা গেছে রিলেশন আমাদের? দেখো এই দেখো বর্গক্ষেত্রে তো একটা কর্ণ, আমাদের দুটো কর্ণ, কটা কর্ণ বর্গক্ষেত্রে? দুটো। এরকম তোমার যতগুলো পলিগন বলবে বা যতগুলো সাইড সমেত পলিগন বলবে, তুমি এরকম সেম জিনিসটা অ্যাপ্লাই করবে, তোমার উইদিন সেকেন্ডস উত্তর বেরিয়ে যাবে। ঠিক আছে, এখান থেকে আমার যতদূর মনে পড়ছে আরো একটা ফর্মুলা হয়, সব বলে দেবো একবারে, চাপ না হয়ে যায় তোমাদের। চলো বলে দিই। যদি বাদ দাও, ওটা থাক, ওটা একটু ভালো একই জিনিস, বাদ দাও ওটা থাক, আগে লিখে দেবো। চলো লিখে, যাদের মনে থাকবে তো খুবই ভালো, যাদের থাকবে না তাদের চাপ নেই। তাহলে এক্সটেরিয়র অ্যাঙ্গেল বার করতে গেলে আমাদের আরো একটা ফর্মুলা হয়, এক্সটেরিয়র অ্যাঙ্গেল বার করা। এক্সটেরিয়র অ্যাঙ্গেল বার করার একটা ফর্মুলা হলো 360 ডিগ্রি মাইনাস, মানে মাইনাস বলছি, বাই 10 আমাদের। তাহলে এটা হলো এক্সটেরিয়র অ্যাঙ্গেল বার করার একটা ফর্মুলা। বোঝা গেছে? তুমি এক্সটেরিয়র অ্যাঙ্গেল এখান থেকে বার করতে পারবে। ধরো তুমি ইন্টেরিয়র জানো, 180 থেকে বিয়োগ করে দাও, এক্সটেরিয়র পেয়ে যাবে। বা আরো একটা থেকে এখান থেকেও পেতে পারো, যে এক্সটেরিয়র সমান সমান 360/n। এবার এটা কিভাবে কখন ইউজ হবে সব আস্তে আস্তে বলবো, ঠিক আছে, কোনো চাপ নেই। চলো তাহলে পুরো পলিগনে এর থেকে বেশি কিছু নাই, এইখান থেকেই তোমার পলিগনে এখানে যতগুলো ফর্মুলা হয় পলিগনে সব কটা লিখে দিয়েছি। আরো একটা আছে যেটা আমাদের কট থিটা ফর্মুলা, ওটা আমাদের দরকার হয় না, কোনো পরীক্ষাতে তেমন জিজ্ঞাসা করে না। ঠিক আছে, এই কটা আমাদের সব জিনিস এখানে আছে, বারবার রিভিশন করো, এখানে বাইরে কিচ্ছু আসবে না। ঠিক আছে, পলিগন কমপ্লিট। পরের বার থেকে যখন আসবে সেকেন্ডের মধ্যে কোশ্চেন বানাবে। এবারে দেখো এখানে আমাদের কি বলেছে, একটা আছে অ্যালজেব্রিক ইকুয়েশন। এই জিনিসটা তোমার ফেভারিট। এখানে কত 18, 20, 20 চলতো আমাদের উত্তর। দেখি বোঝা যাচ্ছে, বলো তো কি করে? সব পদ্ধতি আছে ভাই। তুমি বলবে হ্যাঁ স্যার আপনি তো মুখস্থ করে এসেছেন, ভাই না, কি করে হচ্ছে তোমাকে আমি শিখিয়ে দিচ্ছি কি করে হচ্ছে। দেখো এই যখনই এরকম এই জিনিসগুলো থাকবে না, এখানে মুখস্থ করে নাও। তোমাদের তো বোঝানোই যায়, মানে বোঝাবো সুবীর দাসের চ্যাপ্টারটাতে গিয়ে, বা আমাদের যখন কোনো অন্য কোনো ভালো বই করানোর সুযোগ পাবো আরো, ইংলিশ মাধ্যম বা বাংলা যাই হোক, তখন আরো ভালো করে বোঝাবো। কিন্তু এখানে আমি জিনিসটাকে জাস্ট মুখস্থ করাচ্ছি, যে এটা লেখা উচিত না, এটা লেখা। যখন তোমার x+1/x রয়েছে, x+1/x রয়েছে, তোমার যেতে হবে কিসে বলো তো? এখান থেকে তোমাকে যেতে হবে x² + 1/x²। এটা তোমার যেতে হবে। যেতে গেলে তোমার বলতো কি করতে হচ্ছে? তোমার করতে হবে কি, আহ, উম, লেখাটা অন্যভাবে লিখি, তোমরা বুঝতে পারবে। এটা সমান সমান ধরো আমাদের এন রয়েছে, এন এন x+1/x সমান সমান আমাদের এন। তাহলে x² + 1/x², এটা থেকে যদি আমাদের এটাতে যেতে হয়, তাহলে আমরা ডিরেক্ট একটা ফর্মুলা আমরা ইউজ করতে পারবো, n² - বোঝা গেছে? তাহলে আমাদের যদি এরকম থাকে, x+1/x থাকে সমান সমান n, বা কিছু একটা সংখ্যা দেওয়া আছে, সেটা থেকে যদি আমরা x² + 1/x² যেতে চাই, তাহলে আমরা করে দেবো n²-2। আই থিঙ্ক ক্লিয়ার। ক্লিয়ার। আরো একটা ফর্মুলা এখান থেকে তৈরি হয়, যে আজকে প্লাসের গুলো বলি, পরের দিন মাইনাসের গুলো বলবো। ঠিক আছে, কারণ এই কোশ্চেনগুলো এভারগ্রিন কোশ্চেন, এগুলো বারবার রিপিট হয়, আই থিঙ্ক সামনেও হবে। তাহলে এটা লেখো, বারবার ভুল লিখে দিচ্ছি, ভুল না, এই পাশেটা এই পাশে লিখে দিচ্ছি। ধরো এটা সমান সমান তোমার রয়েছে এন, বা এটা তুমি নাও লিখতে পারছো, এখান থেকে ডাইরেক্ট তুমি কাছে লিখতে পারতে, বাদ দাও আমি লিখে দিলাম, সুবিধা হবে তোমার। ধরো রয়েছে x+1/x সমান সমান এন। তারপরে তোমার কাছে চাইলো কি, যে x³ + 1/x³, x³ + 1/x³, এটা যদি চায় তাহলে তোমার করতে হবে কি, n³ - 3n। এগুলো কারোর মনে থাকবে না প্রথম প্রথম আমি জানি, কিন্তু লিখে ভাই দেওয়ালে চিপকে দাও, কারণ এই কোশ্চেনগুলো বারবার রিপিট হয়। ঠিক আছে, এটার কোশ্চেনটা তাহলে এটার উত্তর কি হয়ে যাবে আমাদের, n³ - 3n। মানে এটা থেকে যদি তুমি এটাতে যেতে চাও ডিরেক্ট, তোমার কাছে এক্স দেওয়া আছে, তুমি যদি একবার ডিরেক্ট এটাতে যেতে চাও। ঠিক আছে, আর কিছু লেখাবো? আর লেখানো যায়, 4 লেখানো যায়, পাওয়ার 4, পাওয়ার 6, পাওয়ার 8, অনেক কিছু লেখানো যায়, কিন্তু আস্তে আস্তে ডিল করি আমরা। ঠিক আছে, এই দুটো ফর্মুলা তোমরা আগে জলের মতন মুখস্থ করো ভাই। তোমরা যারা ক্লাস দেখছো তারা জলের মতন মুখস্থ করো, যেন নিজের নাম ভুলে যাবে, তাও যেন এই ফর্মুলা দুটো না পড়ো। ঠিক আছে, x+1/x থেকে যদি x³ + 1/x³ যেতে হয়, তাহলে n³ - 3n। আর যদি নর্মাল স্কোয়ারে যেতে হয়, তাহলে n² - 2। ঠিক আছে, তাহলে এবার তাকাও এখানে, দেখো যেটুকু আমার বোঝানো ছিল এখানে আমি বুঝিয়ে দিয়েছি, যেটুকু না আরো বোঝানো আসছে, দরকার নেই অত, হজম হবে না বেশি চাপ দিয়ে দিলে এটুকু ক্লাসের মধ্যে। দেখো তারপরে বলবে কি মাস্টার গাদাখানে কুড়ি দেয় কিছু বোঝায় না, এরকম ভাবে আমাকে বলবে তোমরা। তো এটা রয়েছে x²
মাইনাস রইল মাইনাস 4x প্লাস 1 এর সঙ্গে 0 রয়েছে। এবার দেখো আমাদের এটাকে কোন ফর্মে নিয়ে যেতে হবে বলো তো? এটাকে আমাদের নিয়ে যেতে হবে এই ফর্মটাতে আমাদের নিয়ে যেতে হবে। এবার কি করে আমরা নিয়ে যেতে পারি? প্রত্যেকটাকে তুমি করো কি x দিয়ে ভাগ মেরে দাও। এবার তুমি বলবে যে স্যার আমি কি করে বুঝবো যে আমার x দিয়ে ভাগ মারতে হবে x দিয়ে গুণ মারতে হবে? ভাই কোনো চাপ নেই, আস্তে আস্তে বুঝে না, আমি আছি তো, ডোন্ট ওয়ারি। এটাকে তুমি x দিয়ে ভাগ মেরে দাও পুরোটাকে, x দিয়ে ভাগ মারো। তাহলে এই পাশটাকেও x দিয়ে ভাগ মারতে হবে, শূন্যকে যাই দিয়ে মারো, তোমার তো শূন্যই হয়। তাহলে এটাকে x দিয়ে ভাগ মারে কি হবে? x দিয়ে একবার x স্কোয়ারকে ভাগ মারো, দুটো x আছে, একটা x কেটে গেল, মাইনাস, তো 4x ছিল, 4x কে যখন এটা দিয়ে ভাগ মারবো তাহলে দেখো 4 এর সাথে যে এক্সটা ছিল সেই এক্সটাও আমাদের কেটে যাবে, কেটে গিয়ে আমাদের শুধু 4 পড়ে থাকবে। প্লাস এই পাশে দেখো আমাদের কি রয়েছে 1, 1 কে যখন x দিয়ে ভাগ মারবো 1/x হয়ে যাবে, কারণ কাটা যাচ্ছে না তো কিছু দিয়ে। আর এই পাশে দেখো আমাদের শূন্য রয়েছে। এই দেখো চলে আসলো কি আসলো না? চলে এসছে, ও আগায় আহ। তাহলে এটাকে এরকম ভাবে লিখলাম x প্লাস 1/x সমান সমান এই যে মাইনাস 4টা আছে এটাকে এই পাশে নিয়ে গেলে আমাদের প্লাস 4 হয়ে যাবে, বা প্লাসটা আমাদের লিখতে হয় না। তো চলো লিখে দিলাম এখানে তোমাদের বোঝার সুবিধার্থে। এবার দেখো আমাদের চেয়েছে কি এই জিনিসটা থেকে আমাদের যেতে বলেছে কি এক্স স্কোয়ার প্লাস 1/x²। তাহলে এটার সূত্র আমরা কি জানি? n স্কোয়ার মাইনাস 2। ঠিক আছে, চলো আমরা করে ফেলি। আমাদের n কত? আমাদের n হলো এখানে, এটা সমান সমান আমাদের n, মানে এই 4টাই হলো এখানে আমাদের n, পাশে যেটা থাকে এটাই আমাদের n, n এর ভ্যালু। তাহলে n কত আমাদের 4, 4 স্কোয়ার মাইনাস কত আমাদের 2, 4 স্কোয়ার দেখো কত হয়তো 16 মাইনাস 2। তাহলে দেখো আমাদের কত হবে, 16 থেকে এটা চলে গেলে 14। ঠিক আছে, তো আমার অ্যান্সার উইল বি 14। এবার তোমরা বলবে যে স্যার তখন আমি দেখি কি করে ফার্স্ট উত্তর বলে দিন। দেখো ভাই আমি কি জানি যে আমার স্কোয়ার ভ্যালু একটা আসবে, স্কোয়ার ভ্যালু থেকে 2 মাইনাসে আমার উত্তর আসবে, কিন্তু তাকাও ভালো করে এখানে কি একটা, তাহলে কি করবো আমরা এটাকে উল্টো ভাবে ভাবলাম যে তাহলে প্রত্যেকটার সাথে আমি 2 যোগ করি, 2 যোগ করে দেখি তো আমার কোনটা থেকে আমার স্কোয়ার ভ্যালু আসছে। তাহলে দেখো 14, 18 সাথে 2 যোগ করে 20, 20 কি স্কোয়ার ভ্যালু না? 14 তোমার স্কোয়ার ভ্যালু, 2 যোগ করলে হ্যাঁ 14 দিয়ে 16, 16 তোমার দেখো স্কোয়ার ভ্যালু হয়ে যাচ্ছে। তার জন্য আমি এটাকে একবার ডিরেক্ট উত্তর বলেছিলাম। 15কে দেখো হচ্ছে না, 16 17 হয়ে যাচ্ছে হচ্ছে না, 16 17 18 18 হয়ে যাচ্ছে হচ্ছে না। তো এটাকে আমি ডিরেক্ট একবারে বলে ফেলেছিলাম। এবার তোমার ধরো এখান থেকেই থাকলো কি যে বসলো তোমার কিউবটা বার করতে, যে এরকম রয়েছে ধরো এটা সমান সমান 4, তাহলে তোমার কিউব বার করতে বললো, তাহলে তুমি কি করে দেবে? n কিউব মাইনাস 3n। তাহলে n কত তোমার 4, 4 এর কিউব কত? 4 4 16, 4 16 64। এরকম মাথাটা গরম হয়। n 64, আর এখানে রয়েছে কত 3 ইন্টু আমাদের 4, 3 4 কত হচ্ছে আমাদের 12, তো আলটিমেটলি কত হচ্ছে 2 আর দিকে 5, 52 হয়ে যাচ্ছে হচ্ছে। বোঝা গেল? যদি আমাদের এটাকে কিউব বার করতে বলতো, সব দেখিয়ে দিলাম একবার, আরো ডিটেলসে ঢুকবো, এটা আস্তে আস্তে কোশ্চেন আসতো তারপর। এদের কতগুলো অঙ্ক আছে? দুটো আছে হয়ে যাবে। তাহলে কি বলছে? দ্য সাম অফ ডেফিয়েশনস অ্যাবাউট মিন। খুব সুন্দর ভাই, এটা খুব ডেপথের কনসেপ্ট একটা। কি বলছে? দ্য সাম অফ ডেভিয়েশনস অ্যাবাউট মি ইজ অলওয়েজ, মানে গড় সম্পর্কের বিচ্যুতি, এটা যদি কেউ বাংলায় করো না তাদের জীবন শেষ হয়ে যাবে ভাই। আমি বলবো এগুলো তোমরা ইংলিশে করো, তোমাদের সুবিধা হবে, মানে এগুলো বাংলাগুলো খুবই উদ্ভট টাইপের। তাহলে কি বলছে? সাম অফ ডেভিয়েশনস অ্যাবাউট মি, এটা অলওয়েজ মনে রাখবে যে সাম অফ ডেভিয়েশন, ডিপি লিখলাম, ডেভিয়েশনস অ্যাবাউট মিন অলওয়েজ আমাদের কত হয় বলতো? 0 হয়। সাম অফ ডেভিয়েশনস অ্যাবাউট মিন অলওয়েজ আমাদের 0 হয়। বোঝা গেছে? সো 0 আমাদের অ্যান্সার। এবার তুমি যদি জানতে চাও যে ডেভিয়েশন জিনিসটা কি, মিন কি, মিন তো আগের দিন বলেছি যে মেইন মিডিয়ান মোড। চলো মিনটাকে আরেকবার ডিভিশন করে দিই, মিন মিডিয়ান মোডটা তাহলে এরকম রয়েছে 9 12 15 15 10 8, এরকম ধরো একটা সংখ্যা তোমার মানে সংখ্যার একটা সিরিজ রয়েছে। এখানে তোমার তো চাইবে কি মিন, ফার্স্টে ধরো মিন চাইবে, মিন, মিন মানে আমি একদিন কি বলেছিলাম মনে রাখতে? অ্যাভারেজ, AVG। মিন মানে মানে অ্যাভারেজ। তাহলে অ্যাভারেজ আমরা কি করে বার করি? প্রত্যেকটাকে যোগ মারো, যোগ মেরে আমাদের ভাগ মেরে দাও, যতগুলো সংখ্যা আছে, একটা সংখ্যা, দুটো সংখ্যা, তিনটে সংখ্যা, চারটে সংখ্যা, পাঁচটা সংখ্যা, 5 আর একটা 6টা সংখ্যা। মোট কটা সংখ্যা আছে তোমার? আছে 6টা সংখ্যা। ঠিক আছে 6টা। তাহলে দেখো যোগ করে দেওয়া কথা 15 15 30, 30 40, 48, 50, 60, 69। বাহ, দারুণ একটা সংখ্যা দিল 69। আর এখানে কটা আমাদের দিয়েছিল? 5টা, সরি 6টা। তাহলে 69 কে যদি ভাগ করা আমাদের কত বেরো? 3 দিয়ে কাটলে 3 দিয়ে 6, 3 3 9, আর 3 দিয়ে 6,
তাহলে এটা আলটিমেটলি কত চলে আসলো ভাগ করলে পরে দেখো আরো কেটে যাও, আরো ছোট করা যায়। 11 দিয়ে 22.5 দিয়ে 10, 22.5, এটা আমাদের কি চলে আসবে মিন। ঠিক আছে, এটা আমাদের কি চলে আসবে, এম লিখে দিলাম মিন, এম এর লিখলাম মিন, কিছুই লিখছি না। তাহলে এটা আমাদের মিন বেরিয়ে গেল। এবার আমাদের চাইবে কি মিডিয়ান। এবার আমাদের কাছে চাইবে কি মিডিয়ান। মিডিয়ান মানে মনে রাখতে হবে যে মিডিল ভ্যালু, মিডিয়ান মানে কি আমাদের মিডিল ভ্যালু। এই প্রত্যেকটাকে আমাদের অ্যাসেন্ডিং না হলে ডিসেন্ডিং, মানে বড় থেকে ছোট বা ছোট থেকে বড় সাজাও, তারপর আমাদের এটাকে মানে দেখো মিডিল ভ্যালু কোনটা হচ্ছে আমাদের। এখানে কটা আছে দেখো তো, কটা সংখ্যা, 6টা সংখ্যা আছে। আগের দিন 5টা সংখ্যা নিয়ে মিডিয়ান বের করা দেখিয়েছিলাম, আজকে চলো 6টা নিয়ে দেখাই। ঠিক আছে, চলো যারা আগের ক্লাস দেখোনি ভাই দেখো, প্রত্যেকটা সিকোয়েন্সের সাথে রিলেটেড একটা জিনিস একটা সাথে। দেখো আগে সাজাই আমাদের কত হবে, সাজালে পরে, সাজালে পরে কত হবে, ফার্স্টে দেখো সব থেকে ছোট সংখ্যা আমাদের কত আছে, 8, 9, 10, যদিও সাজানোর দরকার নেই, দেখে দেখে হয়ে যাচ্ছে আমাদের। 15, 12 ছিল, 12, 15, 15। এবার দেখো এরকম মিডিয়ান বার করতে আমরা দুপাশে কাটা শুরু করবো, একটা কাটো, একটা কাটো, একটা কাটো, একটা কাটো, একটা কাটো, একটা কাটো, কিন্তু কিছু পয়েন্ট, তাহলে লাস্টে যে শেষের দুটোকে আমরা কাটতে পারবো না। আমাদের শেষে দেখো অন্যবার আমাদের একটা করে বাঁচছিল, তো সেটা আমাদের মিডিয়ান হয়েছিল, কিন্তু এখানে দেখো আমাদের দুটো সংখ্যা আছে। দুটো সংখ্যা যখন আছে তাহলে এটা মিডিয়ানটা কি করে বার করবো, প্লাস করে আমাদের 2 কে ভাগ দিয়ে দাও, এটা আমাদের বেরিয়ে মিডিয়াম। তাহলে 10 আর 2 কত হচ্ছে আমাদের 22, 22/2 কত হয়ে যাচ্ছে আমাদের 11, এটা হয়ে গেল আমাদের মিডিয়ান। বোঝা গেছে, এটা ছিল আমাদের মিন, মিন, এটা আমাদের মিডিয়ান। তাহলে 11 বেরিয়ে গেল কত আমাদের মিডিয়ান। আই থিঙ্ক ক্লিয়ার, এগুলো স্ট্যাটিস্টিক্স এর পার্ট আমাদের। তারপরে সাইডে কি তোমার কাছে মোড, মোড সাইডে, মোড দেখো তো, মোড গুলো চলো লিখি দিচ্ছি, লেখার দরকার নেই, চলো দেখে নাও এখন। মোড মানে আমাদের হলো সব থেকে রিপিট যেটা বেশি হচ্ছে, রিপিট, রিপিট যেটা বেশি হচ্ছে, মানে যেই সংখ্যাটা রিপিট বেশি হচ্ছে সেটা আমাদের কি মিডিয়ান, সরি মিডিয়ান বলছি, মোড আমাদের। মোড তো লিখলামই না এখানে, চলো লিখে দিচ্ছি, মিন, মিডিয়ান, মোড। তো দেখো আমাদের রিপিট সব থেকে বেশি কোনটা হচ্ছে, দেখো 15 দুবার, দুবার 15 আমাদের রিপিট হচ্ছে এখানে। ঠিক আছে, তাহলে আমাদের মোড কোনটা হয়ে যাবে আমাদের 15। আর কি অন্য কিছু এতবার রিপিট হচ্ছে 15-এর মতন, দেখো 15-ই আমাদের দুবার রিপিট হচ্ছে, তাহলে 15 কি হয়ে যাবে আমাদের মোড। ঠিক আছে, আরো একটা সূত্র আছে, এখান থেকে সূত্রটা দেখে রাখো, সবাই টুকে রাখবে, খাতায় টুকে রাখো। এটার আশা করি সামনেই এর ব্যবহার আমাদের আসতে চলে যাওয়ার মনে হচ্ছে যদ্দূর, নেই, কারণ এটা খুব ইম্পর্টেন্ট। দেখে নাও, এখানে চাইবে আমাদের মিডিয়ান, মিডিয়ান না মোড, ওয়েট, মোড, মোড সমান সমান 3 মিডিয়ান মাইনাস 2 মিন, এই ফর্মুলাটা মনে রাখবে, মোড সমান সমান 3 মিডিয়ান, 3 মিডিয়ান মাইনাস 2 মিন, এই ফর্মুলাটা জাস্ট মনে রাখো। কেন মনে রাখতে হবে, আস্তে আস্তে তুমি পেয়ে যাবে। আর যদি তুমি যদি রিপিটার্স হও বা অনেকদিন ধরে এই লাইনে আসো, তাহলে জানো এটার ব্যবহারটা। যারা ফিটনেস তারা মুখস্থ করে রাখো, পরের দিন আশা করি কোশ্চেন থাকবে এটা নিয়ে। পরের দিন বা কোনো না কোনো সেটা থাকবেই, থাকতে বাধ্য। চলো ক্লিয়ার আই থিঙ্ক এখান থেকে। দেখি আর কি আছে পরে কোশ্চেন, কি বলছে, লাইফ এক্সপেক্টেন্সি, লাইফ এক্সপেক্টেন্সি অফ ইন্ডিয়ানস ইজ ইনক্রিজিং, মানে ইন্ডিয়ানদের যেই লাইফ এক্সপেক্টেন্সি, মানে যেই আমাদের কি বলছে আয়ু, আয়ু আমাদের কি হচ্ছে বাড়ছে। ঠিক আছে, এবার দেখো আর্গুমেন্টস, এই স্টেটমেন্ট আর আর্গুমেন্ট এই জিনিসটা আমি দেখো, এটা হলো আমাদের ক্রিটিক্যাল রিজনিং এর একটা টপিক। ঠিক আছে, ক্রিটিক্যাল, ক্রিটিক্যাল রিজনিং এর একটা টপিক। ক্রিটিক্যাল রিজনিং বলা হয় বা এগুলোকে আরো অন্য বলা হয়, কিন্তু আমি এটাকে ভালোবেসে ক্রিটিক্যাল রিজনিং বলি। ঠিক আছে, কারণ এগুলো অনেক সময় ক্রিটিক্যাল টাইপের থিঙ্কিং নিয়ে আসে আমাদের মাথায়। ঠিক আছে, ক্রিটিক্যাল টাইপের থিঙ্কিং নিয়ে আসতে বা নিয়ে আসতে হয় এগুলোকে সলভ করার জন্য। তো চলো সেটাকে আস্তে আস্তে ডিল করি আমরা। যখন এরকম স্টেটমেন্ট আর আর্গুমেন্টস থাকবে না, কয়েকটা আমি পয়েন্ট লিখে দিচ্ছি, দেখো তো, যে নিচে কিছু ভাববো না, এখানে লিখে না, নিচে কিছু ভাববো না। বা চলো ক্লাস আই থিঙ্ক 1 ঘন্টা হচ্ছে, চলো আমি বলে দিচ্ছি, তোমরা পয়েন্ট লেখো। ফার্স্ট পয়েন্টে লেখো কি, যে আমরা নিজে কিছু ভাববো না, যখন এরকম স্টেটমেন্ট আর আর্গুমেন্ট থাকবে খাতায় লিখে নাও যে নিজে কিছু ভাববো না। এখানে যা দেওয়া থাকবে সেই মানে সেটা আগে ভালো করে পড়বো, পড়ে নিজের বিচারটা দেবো। প্রথমেই আমরা নিজেরা কিছু ভাববো না, এটা হলো আমাদের ফার্স্ট পয়েন্ট। সেকেন্ড পয়েন্ট আরো একটা বলছি, সেকেন্ড পয়েন্ট লেখো কি, যে
নিজে নিজের মত দেব না, নিজের মত দেব না, আগে শুনবো ভালো করে যে ওরা কি বলতে চাইছে। স্টেটমেন্ট আর আর্গুমেন্ট, এটা মানেই হলো এটা যে কোথাও একটা স্টেটমেন্ট দেওয়া হয়েছে, সেটা নিয়ে কয়েকটা আর্গুমেন্ট করা হয়েছে এবং আর্গুমেন্টের ঠিক না ভুল সেটা নিয়ে আমরা জাজ করবো, ঠিক আছে? সো তুমি নিজেই প্রথমে একদম একদম প্রথমে তোমার মাথায় নিজের কোনো পারসেপশন নিয়ে বসবে না যে এটা ঠিক মানে এটা ঠিকই, ঠিক আছে? ভারত ঠিক মানে ভারত ঠিক, পাকিস্তান পাকিস্তান ভুল, ভারত ঠিক পাকিস্তান ভুল, এই ভাবনা নিয়ে তোমার বসলে পড়া হবে না, ঠিক আছে? মানে তোমার নিরপেক্ষ থাকতে হবে। তারপরে ভালো করে এইগুলোকে পড়বো, পড়ে নিজের যেই ধারণাটা সেটা তারপরে দেবো, ঠিক আছে? আর কিছু হয় এখান থেকে পয়েন্ট দুটো হয়ে গেল, আর কয়েকটা লিখে রাখো। যে দুটো আমি এখানে লিখে দিচ্ছি, যে অল, অল, তারপরে অনলি, অল অনলি, ঠিক আছে? এই যে কিওয়ার্ড গুলো আছে, এই কিওয়ার্ড গুলো আমাদের যে অপশন গুলোকে সেগুলোকে কি করে উইক, উইক উইক মানে তো ঠিক আছে, WEEK উইক। চলো, তাহলে এই স্টেটমেন্ট যেগুলো থাকবে আমাদের, কোথায় গেল? আর অল আর অনলি, কোনো একটা যদি স্টেটমেন্টের মধ্যে আমাদের অল আর অনলি থাকলো, সেই অল আর অনলি বা আরোটা এরকম কয়েকটা কিওয়ার্ড আছে, অল অনলি, তারপরে নান, এরকম টাইপের বেশ কয়েকটা কিওয়ার্ড আছে যেগুলো আমাদের থাকলে পরে সেই স্টেটমেন্টটাকে কি করে দেয়, উইক করে দেবে। উইক মানে কি, আমাদের কমজোর করে দেবে, ঠিক আছে? আই থিঙ্ক ক্লিয়ার। এগুলো লিখে রাখো, আরো আছে পরে বলবো আস্তে আস্তে। দেখ, আর কিছু লেখার দরকার নেই, যে তিনটে পয়েন্ট বললাম তিনটে পয়েন্ট লিখে রাখো। তারপরে এখানে একবারে ডিরেক্ট আমরা কোশ্চেনে মুভ করি। কি বলছে? লাইফ এক্সপেক্টেন্সি অফ ইন্ডিয়ান্স ইজ ইনক্রিজিং, মানে ভারতীয়দের আয়ু বাড়ছে। বাড়ুক, ভালো কথা। ইয়েস, হ্যাঁ, মানে একজন বলছে হ্যাঁ, পিপল আর গেটিং বেটার মেডিকেল ফ্যাসিলিটিস, মানে মানুষটা ভালো মেডিকেল ফ্যাসিলিটিস পাচ্ছে, ফলে আমাদের মানুষদের আয়ু বাড়ছে। দেখো মিলছে, কিন্তু এই যে আর্গুমেন্টসটা ওদের সাথে মিলছে, বা এটাকে পুরোপুরি সাপোর্ট করছে, ঠিক আছে? আগের যে আমাদের স্টেটমেন্ট ছিল সেটাকে। তারপরে দেখো কি বলছে, যে ইয়েস পিপল আর ডুইং মোর ফিজিক্যাল এক্সারসাইজ, মানে মানুষজন আরো বেশি নিজের হেলথটাকে নিয়ে কনসিয়াস হয়েছে, বা এখন ফিজিক্যাল এক্সারসাইজ বেশি করে করছে। সো তারা আরো মানে বেশি দিন তারা বাঁচছে, বা তাদের যে লাইফ এক্সপেক্টেন্সি সেটা বাড়ছে। দেখো দুটো অপশনই দেখো আমাদের খুব সুন্দর, মানে বলছে বোথ অপশনই আমাদের কি হবে, স্ট্রং। মানে দুটো যেই অপশনই আছে না, দুটো অপশনই আমাদের স্টেটমেন্টটাকে কি করছে, সাপোর্ট করছে। বোঝা গেছে? দুটো অপশনই আমাদের স্টেটমেন্টটাকে সাপোর্ট করছে, ফলে আমরা দুটোকেই টিক মারলাম। আর ধরো ফলে এখানে ধরো আমাদের এটা দিয়ে দিত যে নো, ভারতের পিপলরা বেশি বেশি করে জাঙ্ক ফুড খাচ্ছে, ফলে তাদের যেই হেলথ এক্সপেক্টেন্সি বা আমাদের লাইফ এক্সপেক্টেন্সি সেটা বাড়ছে। এখানে ধরো এই অপশনটা থাকে যে তারা বেশি করে জাঙ্ক ফুড খাচ্ছে, ফলে তাদের এক্সপেক্টেন্সি বাড়ছে। তখন কি তুমি এটাকে ইয়েস করতে পারতে? পারতে না, কারণ জাঙ্ক ফুড খেলে কি আমাদের বাড়ে না। বোঝা গেছে? এভাবে আগে ফার্স্টে আমরা নিজেদের কোনো পারসেপশন দেবো না, এটা তো সোজা ছিল। এখানে আরো ভয়ঙ্কর ভয়ঙ্কর টাইপের দেয় কয়েকটা। ঠিক আছে? তাহলে আগে নিজের কোনো মত রাখবো না, ভালো করে শুনবো, যেই মতটা ভালো লাগবে সেটাকে আমরা এখান থেকে পিক করবো, ঠিক আছে? সো এখানে আমাদের বোধ কারেক্ট। এবার কারোর যদি এই টপিকটাও যদি প্রয়োজন হয়, কমেন্ট করো, কারণ যা চাইবে তোমার দিয়ে দেবো আমি। ভাই আমার কোনো লিমিটেশন নাই, যা চাইবে MMENT কমেন্ট করো, এটা থেকেও একটা টপিক আমি তৈরি করে দিলাম। আমার তৈরি করতে কি লাগে, আমার তো শুধু তাহলে প্রশ্ন কালেক্ট করতে হবে, প্রশ্ন কালেক্ট করতে হবে, আর যে নিজের নোটপত্র রয়েছে সেখান থেকে প্রশ্নগুলোকে স্ক্রিনশট মেরে আমার পিপিটি বানাতে হবে। কারণ আমি কিছু পড়ে আসি না ভাই, তোমাদের এগুলো করাতে গেলে আমার কিছু পড়ে আসতে হয় না, ঠিক আছে? আমি শুধু পিপিটি যখন বানাই তখনই আমার চোখের প্রশ্নগুলো একবার করে পড়ে এখানে এসে ডিরেক্ট একবারে তোমাদের সলিউশন করে, ঠিক আছে? কোনো সমস্যা নেই, আমার টাইমের কোনো শর্টেজ থাকবে না, ঠিক আছে? সুবিধা। চল, যদি দরকার পড়ে মানে টপিকটা কমেন্ট করো, ঠিক করে করানোর চেষ্টা করবো, ঠিক আছে? দেখো আর কোশ্চেন আজকে আই থিঙ্ক নেই। থ্যাংক ইউ সবাইকে। যদি ক্লাসটা ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করতে পারো, ঠিক আছে? আর শেয়ার করো কারোর সাথে, যদি ইচ্ছে টিচ্ছে হয় শেয়ার করো, তাহলে চ্যানেলটা একটু গ্রো হবে, আমার একটু ভালো লাগবে, ঠিক আছে? আর একটু এফোর্ট দিতে পারবেন পিছনে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ সবাইকে ক্লাসটা করার জন্য, ঠিক আছে? চলো, পরে দেখা হচ্ছে আবার, টাটা।